So, welcome everyone to Bomb Study Hub, and আজকে আমরা inorganic chemistry crash course start করব for WB JEE, which can also be used for JEE mains and NEET purpose. Inorganic chemistry start করব first of all আমরা D and F block চ্যাপ্টারটা দিয়ে। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি সাইজে ছোট, কিন্তু আমি চেষ্টা করব দুটো লেকচার এটাকে কভার করে দেওয়ার। Introducing myself, my name is Udayan Chaki. I am first year undergraduate student at Jadavpur University, BTech Electrical Engineering Department. I will be taking your inorganic chemistry chapters and the modern physics part. So let's start off. D and F block start করব আমরা কিছু বেসিক ব্যাপার দিয়ে। যে আমরা জানি D block এলিমেন্ট স্টার্ট হয় কোন কোন গ্রুপ থেকে এবং এন্ড হয় কোন গ্রুপ পর্যন্ত। থার্ড গ্রুপ টু 12th গ্রুপ অবধি আমার ডি ব্লক এলিমেন্ট থাকে, এবং পিরিয়ড ওয়াইজ যদি আমরা দেখতে যাই তাহলে 4th পিরিয়ড থেকে আপ টু 7th পিরিয়ড মানে লাস্ট পিরিয়ড পর্যন্ত আমরা এদের দেখতে পাই পিরিয়ডিক টেবিলে। তো কোয়েশ্চেন হচ্ছে 4th পিরিয়ড থেকেই কেন, তার আগে কেন নয়? তো আমরা অ্যাটমিক স্ট্রাকচার হয়তো তোমরা ক্লাস 11-এ পড়েছো যে আমরা যখন ইলেকট্রন ফিলিং করি, তো ইলেকট্রন ফিলিং করার একটা রুল থাকে যেটাকে আমরা অফ বাউ রুল হিসেবে জানি, যা বলে যে n+l রুল। n+l, n মানে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং l মানে হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেগুলোর সাম যেই পার্টিকুলার সাবশেলের জন্য সবথেকে কম তাকে আগে ফিল আপ করা হয়। তো সেভাবে দেখতে গেলে আমরা দেখি প্রথমে 1s ফিল আপ হয়, তারপরে 2s ফিল আপ হয়, তারপরে 2p 3s ফিল আপ হয়, ঠিক এরপরে আসে 3p 4s, তারপরে আসে 3d 4p 5s and this goes on and on। তাহলে আমরা যদি লিখি তাহলে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s এবং এটা চলতে থাকে। এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে থার্ড পিরিয়ড কিন্তু এখানেই শেষ। 3s 3p থার্ড পিরিয়ড এখানেই শেষ, কিন্তু এখনো কোনো কিন্তু ডি ইলেকট্রন আসেনি আমাদের কাছে। ফার্স্ট ডি ইলেকট্রন ইন্ট্রোডিউস হবে আমাদের 4th পিরিয়ডে গিয়ে। 4th পিরিয়ড 4s থেকে 4p পর্যন্ত নিই এবং মাঝখানে 3d এই যে আমাদের ডি ইলেকট্রনগুলো ফিল হয়, যার কারণে 4th পিরিয়ড থেকে প্রথম আমরা ডি ব্লক এলিমেন্ট দেখতে পাই। তাহলে ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বলবো। এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হবে ns2, একটু ভালো করে লিখি, ns2 and n-1 d 1 to 10। এটার মানে কি? এটার মানে হচ্ছে n হচ্ছে তোমার n হচ্ছে পিরিয়ড নাম্বার। পিরিয়ড নাম্বার বলতে আমরা যদি 4th পিরিয়ডের কথা বলি তাহলে এনটাকে যখন আমি 4 পুট করব তাহলে এটা হবে 4s2 আর 3d 1 to 10। ঠিক, মানে 3d 1 থেকে শুরু হবে, 1 থেকে ফিলিং স্টার্ট হবে 1 2 3 4 5 6, d লাস্ট 10টা ইলেকট্রন নিতে পারে, d 10 দিয়ে শেষ হবে। এরপর আবার স্টার্ট হয়ে যাবে 4p ফিলিং, যেটা আমরা আবার ঢুকে যাবো p ব্লকের মধ্যে, গ্রুপ 13 এ ঢুকে যাবে সেটা p ব্লক। তোমরা 13 আর গ্রুপ 13 আর 14 তো ক্লাস 11 এ পড়ে এসেছো, এবং 15 16 17 18 আমি লেকচার নেব। হলো? আচ্ছা, তো এই হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আরেকটা পয়েন্ট দিয়ে আমি তারপরে আমাদের স্ট্রাকচারটাতে যাব। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, যে ট্রানজিশন এলিমেন্ট কাকে বলা হয়। এখানে অনেকের ডাউট থাকে। ট্রানজিশন এলিমেন্ট তাদেরকে বলা হয় যাদের ইনকমপ্লিট ডি সাবশেল প্রেজেন্ট থাকে। যদি ইনকমপ্লিট ডি সাবশেল প্রেজেন্ট থাকে তবেই তাদেরকে আমরা কিন্তু ট্রানজিশন এলিমেন্ট বলবো। সমস্ত ট্রানজিশন এলিমেন্ট ডি ব্লক এলিমেন্ট, ইয়েস, কিন্তু সমস্ত ডি ব্লক এলিমেন্ট কিন্তু ট্রানজিশন এলিমেন্ট নয়। only those d block elements which have incomplete d subshell are transition elements। এর এক্সেপশন কি আছে, মানে এক্সেপশন ইন দ্য সেন্স ট্রানজিশন এলিমেন্ট নয় কারা? তাহলে ডি ব্লকের আমরা যদি 12th গ্রুপ দেখি, এরপরে দেখবো আমরা 12th গ্রুপে আমরা পাবো জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড মার্কিউরি। তো জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড মার্কিউরিকে আমরা 12th গ্রুপে পাবো। 12th গ্রুপে পাবো। এদের প্রত্যেকেই এরা কিন্তু ডি ব্লক এলিমেন্ট, কিন্তু এদের ইনকমপ্লিট ডি সাবসেল নেই। এদের প্রত্যেকেরই d10, এর 3d10 আছে, এর 4d10 আছে এবং এর 5d10। বলতে গেলে এদের প্রত্যেকেরই ডি ভর্তি, এদের সবার ডি ভর্তি। ডি যেহেতু ভর্তি, এদের কাছে কোনো ইলেকট্রন ট্রানজিশন করার কোনো জায়গা নেই। মানে আমরা যদি দেখি তাহলে যদি ডি সবগুলো ভর্তি থাকে তাহলে কোনো রকম কোনো ইলেকট্রন কিন্তু এখানে ট্রানজিশন করতে পারবে না, কারণ কোনো রকম ফাঁকা স্পেস এখানে নেই। কিন্তু
যদি আমরা D1 to 9 থাকে, 1 to 9 পর্যন্ত থাকে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রন ট্রানজিশন সম্ভব, এবং ইলেকট্রন ট্রানজিশন সম্ভব হলেই কম্পাউন্ড কালার্ড হয়। এবং দিস ইজ দ্য বিগ রিজন ওয়াই দিস আর কল্ড নন ট্রানজিশন এলিমেন্টস, কারণ এখানে কোনো ইলেকট্রন ট্রানজিট টেক প্লেস করতে পারে না। তো দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল পয়েন্ট। এরপর আমরা মুভ অন করবো কিছু, ফার্স্ট অফ অল স্ট্রাকচারটা দেখাবো এবং তারপর আমরা প্রপার্টিজ দিকে যাবো। নোট করতে চাইলে নোট করে নিতে পারো। এবার আমরা দেখবো যে এলিমেন্টগুলো আমরা ডি ব্লকে পার্টিকুলারলি যে এলিমেন্টগুলোর ব্যাপারে আমাদেরকে স্টাডি করতে হবে। একটু আগে দেখলাম আমরা গ্রুপ নাম্বার, এটা এইখানে আমি গ্রুপ লিখেছি এবং এখানে আমি পিরিয়ড লিখেছি। তো গ্রুপ নাম্বার 3 to 12 অ্যান্ড পিরিয়ড নাম্বার 4 to 7 এখান থেকে আমরা জানি ডি ব্লক এক্সিস্ট করে। তাহলে প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে স্ক্যান্ডেনিয়াম। তো এসসি দিয়ে রিপ্রেজেন্ট করবো, এক সেকেন্ড সরি, এরকম, ঠিক আছে। স্ক্যান্ডেনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ঠিক। এদিকে ইট্রিয়াম, জিরকোনিয়াম, নায়োবিয়াম, মলিবডেনাম, টেকনিশিয়াম, and these elements are there like palladium, silver, cadmium, but these are not needed, the names are not needed, question আসবে না, question সেরকম ভাবে আসবে না, মেইনলি আমাদের ফোর্থ পিরিয়ডের উপরেই ফোকাস থাকবে মোস্টলি। তাও আমি বলবো ফোর্থ অ্যান্ড ফিফথ এই দুটো পিরিয়ডের এলিমেন্টগুলোকেই একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, যে কার তলায় কি আসে এবং কোন গ্রুপে কে বিলং করে। এই পার্টিকুলার আমি যেটা ড্র করে দিয়েছি, এইটা ড্র করার একটু দরকার আছে। এবং একটা জিনিস আমি আগে বলে দিই, এই এসসি ঠিক আগে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের লাস্ট, ক্যালসিয়ামের পর স্টার্ট হয় এখানে, মানে 4s2, ঠিক তারপরেই স্টার্ট হয় এখানে ফিল আপ করা। 4s2 এর পর এটা ফার্স্ট 3d পাবে, তাহলে 4s2 3d1, তার মানে স্ক্যান্ডেনিয়ামের কনফিগারেশন হচ্ছে 4s2 3d1। ঠিক তারপরে টাইটানিয়াম 4s2 3d2, এভাবেই চলবে, এক এক করে ইলেকট্রন ভরবে, তাহলে ভরতে থাকো 4s2 3d3, ঠিক আছে। ক্রোমিয়াম, আচ্ছা এইবারে ক্রোমিয়ামে আসে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনের, এটা আমি ইলেকট্রনিক কনফিগারেশনের কথা বলছি, এবং ইলেকট্রনিক কনফিগারেশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং তার মধ্যেও ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমিয়াম, এটা একটা খুব বড় এক্সেপশন, দুটো এক্সেপশন, ক্রোমিয়াম এবং কপার, এই দুটো এক্সেপশন দেখতে পাবো আমরা, এবং এক্সেপশনগুলো বারবার কোয়েশ্চেনে জিজ্ঞেস করা, তোমরা জানো বোধহয়। ক্রোমিয়ামের এক্সেপশন কি না, এইভাবে চলতে থাকলে 4s2 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়েও যায়, কিন্তু হওয়ার পর এখানে থাকে না। কেন থাকে না? তার কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই পড়েছো ছোটবেলায় না, মানে তোমার 9-10 পড়ানো হয়, 11ও থাকে, যে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটাল যেগুলো, তাদের স্টেবিলিটি খুব বেশি হয়। যে কোনো অরবিটাল, এনি অরবিটাল যদি হাফ অথবা ফুল ফিল্ড হয়, তাহলে তার স্টেবিলিটি অনেক বেশি হয়, ঠিক। তার কারণ এক্সচেঞ্জ এনার্জি দিয়ে আমরা বলে থাকি, যে আমরা জানি যে কোনো অ্যাটম হোক, মলিকিউল হোক, কম্পাউন্ড হোক, যা খুশি, কেমিস্ট্রিতে যে কোনো জিনিস সবসময় ট্রাই করে নিজের লোয়েস্ট এনার্জিতে এক্সিস্ট করতে। একটা কম্পাউন্ড বা একটা কোনো এলিমেন্ট সব থেকে বেশি স্টেবল হয় নিজের সব থেকে কম এনার্জিতে, হায়ার দি এনার্জি লোয়ার দ্য স্টেবিলিটি। তো এখানে আমরা জানি হাফ কিংবা যদি ফুল ফিল্ড অরবিটাল থাকে, তাহলে সেই পার্টিকুলার ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব বেশি স্টেবল হয়। পিরিয়ডিক টেবিলও পড়ানো হয়েছিল এটা। তো হাফ বা ফুল ফিল্ড অরবিটালে কেন স্টেবিলিটি বেশি হয়? কারণ তাদের এক্সচেঞ্জ এনার্জি অনেক কম হয়। এবার এখান থেকে আমরা একটা জিনিস বলতেই পারি, যে এই পার্টিকুলার যদি আমরা স্টেটে দেখি 4s2 3d4, এ তো ফুল ফিল্ড আছে, এসে দুটো ইলেকট্রন যায়, কিন্তু ডি তে 10টা ইলেকট্রন যায়, এর না হাফ ফিল্ড আছে না ফুল ফিল্ড আছে। এখান থেকে আমি যদি একটা ইলেকট্রন এখানে শিফট করি, তাহলে এ বাঁচবে 4s1 আর এর কাছে থাকবে 3d5। এবার তুমি দেখো 4s1, এস এর কাছে একটা ইলেকট্রন আছে, মানে এস হাফ ফিল্ড, ডি এর কাছে 5টা ইলেকট্রন আছে, মানে 10টার জায়গায়, মানে এও হাফ ফিল্ড, তার মানে ডিও হাফ ফিল্ড, এসও হাফ ফিল্ড, দুজনেই হাফ ফিল্ড স্টেবিলিটি পেল। কিন্তু এখানে একজন ফুল ফিল্ড স্টেবিলিটি পাচ্ছিল ঠিকই, কিন্তু আরেকজনের কাছে কোনো রকম স্টেবিলিটি ছিল না, সেজন্য এটা মাচ মোর স্টেবলার অ্যাজ কম্পেয়ার টু দিস। কারণ জানবি এই ফ্যাক্টরটা ভীষণ স্ট্রং ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, এবং যার কারণে এ এত বেশি স্টেবলার হয়ে যায় এর তুলনায় এই পার্টিকুলার কনফিগারেশন এত বেশি স্টেবল, যে এই প্রসেসটা খুব বেশি ফিজিবল ইন দ্য সেন্স স্পন্টেনিয়াস, কিংবা যে প্রসেসটা মানে এক্সটার্নালি কোনো রকম মদত ছাড়াই যে প্রসেসটা হয়ে যায় রুম টেম্পারেচারে, তাকে আমরা ফিজিবল কিংবা স্পন্টেনিয়াস প্রসেস বলি। সেটা তখনই সম্ভব যখন স্টেবিলিটি ইনক্রিজ করে, কারণ কোনো কম্পাউন্ড বা কোনো অ্যাটম, কোনো মলিকিউল কেউই চায় না নিজের হায়ার এনার্জিতে যেতে বা নিজের স্টেবিলিটি কমাতে, কেউই চায় না। তো এই যদি স্টেবিলিটি বেশি পায়, তাহলে অটোমেটিক্যালি এই প্রসেসটা ফিজিবল হবে, বা থার্মোডাইনামিক প্যারামিটার ভাবে দেখতে গেলে এই প্রসেসের ডেল জি নেগেটিভ হবে, মানে স্পন্টেনিয়াস প্রসেস হবে, যদি এটা দরকার নেই। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যে ক্রোমিয়াম 4s2 3d4 এ না থেকে 4s1 3d5 এ থাকে। তো এখানে মুছে আমরা সেটাই লিখে দেবো, 4s1 3d5।
এই জিনিসটা চাইলে নোট ডাউন করে নিতে পারো, এটাকে 4s1 অ্যান্ড 3d5 করে আমরা রাখবো, ঠিক আছে। হলো ফার্স্টে। আচ্ছা, ক্রোমিয়াম অবধি লেখা হয়েছিল, এবার ম্যাঙ্গানিজে যাওয়া যাক। ম্যাঙ্গানিজ, তো ভাবো ম্যাঙ্গানিজের কি হওয়া উচিত। এবার যখন তুমি ম্যাঙ্গানিজে ভরবে, ম্যাঙ্গানিজ এরকম কোনো এক্সেপশন আসবে না, ক্রোমিয়াম আর কপার ছাড়া কোথাও আসবে না। তাহলে এখানে 4s2 3d3 ছিল, যদি এখানে এক্সেপশন না আসতো তাহলে এখানে 4s2 3d4 হতো। তাহলে এখানে কি হবে, তারপরেরটা 4s2 3d5 হবে, ঠিক আছে। এমনিতেই এটা খুব বেশি স্টেবল, বুঝতেই পারছো, এটা ফুল ফিল্ড, এটা হাফ ফিল্ড, ভীষণ স্টেবল। আচ্ছা, হলো ম্যাঙ্গানিজ। তারপর হচ্ছে আমার আয়রন। আয়রনটা আমি নিচের লাইনে লিখছি, আয়রন Fe, এখানে সেম ভাবে 4s2 3d6। তারপরে আছে আমার কোবাল্ট, কোবাল্ট আমার 4s2 3d7। তারপরে রয়েছে আমার কাছে নিকেল, নিকেল আমার 4s2 3d8। তারপর আছে আমার কাছে কপার, এখানে আছে আমার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এক্সেপশন, একদম সেম কেস ক্রোমিয়ামের মতন, দেখলেই বুঝতে পারবে হওয়া উচিত ছিল 4s2 3d9, কিন্তু ওই একই ব্যাপার, এখান থেকে একটা ইলেকট্রন এদিকে শিফট হলে 4s1 3d10 হয়, যার ফলে কি হচ্ছে, এটাও হাফ ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে, এটাও ফুল ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে, বোঝা যাচ্ছে। এখানে এটা ফুল ফিল্ড স্টেবিলিটি ছিল, কিন্তু এর কাছে কোনো স্টেবিলিটি ছিল না, কিন্তু এটা হওয়াতে একটা ইলেকট্রন এস থেকে ডি তে শিফট করাতে, কারণ সেম মানে 4s থেকে 3d তে আসছে, তো এই যে একটা ইলেকট্রনের শিফট, এটাতে 4s সাবশেলও আমার হাফ ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে, এবং 3d সাবশেল ফুল ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে। তাহলে ওভারঅল স্টেবিলিটি আবার এখানে ইনক্রিজ করছে, সেই একই ব্যাপার এখানেও, প্রসেসটা ফিজিবল বা স্পন্টেনিয়াস, এবং আমরা সেই জন্যই এন্ড অফ দি এটার কনফিগারেশন যেটা লিখবো সেটা হচ্ছে 4s1 3d10। হলো, এটা এক্সেপশন একই রকম। লাস্ট এলিমেন্ট আমার হচ্ছে জিঙ্ক। জিঙ্ক সেম ভাবে দেখতে গেলে অবশ্যই 4s2 3d10, এক্স্যাক্টলি এই কথাটা আমি আগের সাইডটাতে বলছিলাম, আগের পেজে বলছিলাম যে জিঙ্ক এবং তার নিচে ক্যাডমিয়াম এবং তার নিচে মার্কারি। এবার তুমি বুঝতে পারবে এই সেম অ্যানালজি দিয়ে, যদি জিঙ্ক 4s2 3d10 হয়, তাহলে ক্যাডমিয়াম নিশ্চয়ই 5s2 4d10 হবে, কারণ ক্যাডমিয়াম ফিফথ পিরিয়ডে আছে, ফিফথ পিরিয়ডে প্রথমে 5s ভরা হয়েছে, 5s এর পর 4d স্টার্ট হয়েছে, 4d 1 2 3 4 করে 4d10 অবধি গেছে, তাহলে 5s2 4d10 যেমন 4s2 3d10, এবং সিমিলারলি মার্কারি তার নিচে 6s2 5d10 হবে, কারণ 6th পিরিয়ডে ফিফথ মানে 5d ফিল আপ হয়, 5th পিরিয়ডে 4d, 4th পিরিয়ডে 3d, n-1d ফিল আপ হচ্ছে, জানো যেটা। তো তাহলে এখানেও এরও ডি কমপ্লিট, এরও ডি কমপ্লিট, আর এর তো 3d10 কমপ্লিট। তাহলে তিনজনেরই যদি ডি কমপ্লিট হয়, সেই জন্যই বলেছিলাম এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট, এরা নন ট্রানজিশন এলিমেন্ট, এরা ট্রানজিশন নয়, এরা ডি ব্লক এলিমেন্ট, কিন্তু এরা ট্রানজিশন এলিমেন্ট নয়, এই জিনিসটা মাথায় রাখো। হয়েছে, ইলেকট্রনিক কনফিগারেশন এতটাই, চাইলে নোট ডাউন করতে পারো। এটা আমি মুছে দিচ্ছি। এরপর আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টি দেখব। ফিজিক্যাল প্রপার্টি দেখব, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে প্রথমে আমরা দেখব হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টের কি অবস্থা এটা একবার দেখা যাক। তো মেল্টিং পয়েন্ট বোঝার জন্য আগে তোমাকে এই জিনিসটা জানতে হবে যে ডি ব্লকের যত এলিমেন্ট তারা প্রত্যেকেই কিন্তু মেটাল, তারা কেউই কিন্তু নন মেটাল নয় বা মেটালয়েড নয়, এই ভুলটা করো না। তাহলে প্রত্যেকেই যদি মেটাল হয়, তাহলে তারা প্রত্যেকেই কিন্তু মেটালিক বন্ড হিসেবেই তৈরি থাকে, এবং আমরা জানি যে কোনো মেটাল যখন এক্সিস্ট করে তার ক্রিস্টাল ল্যাটিসে, তখন তারা মেটালিক বন্ড করে এক্সিস্ট করে, এবং মেটালিক বন্ডকে খুব কারেক্ট ডিপিকশন দেওয়ার জন্য একটা ইমাজিনারি থিওরি প্রপোজ করা হয়, যেটাকে বলা হয় ইলেকট্রন সি মডেল বা কার্নেল ইলেকট্রন মডেল, এরকম বলা হয়। তো ইলেকট্রন সি মডেল যদি তোমরা জানো তো ভালো, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়ানো হয় ক্লাস 11-এ, তাও আমি একবার বলে দিচ্ছি। এই মডেলটা বলে যে আমরা মেটালটাকে দেখি এরকম ভাবে, তাদের নিউক্লিয়াস গুলোকে এরকম ভাবে কার্নেলের মতন থাকে তাদের নিউক্লিয়াস, এটা জাস্ট প্রপোজ করা, এটা এমন কিছু নয় যে এটা একদম পারফেক্ট, এটা জাস্ট একটা ডিপিকশন অফ মেটালিক বন্ড, এরকম ভাবে এগুলোকে কার্নেল বলা হয়। এবং ইলেকট্রন নাকি যে ভ্যালেন্স ইলেকট্রন বা মেটালের যে ফ্রি ইলেকট্রন, তারা জাস্ট একে ঘিরে রেখে দেয়, এটাকে আমরা ডিপিকশন বলে থাকি। এরকম আমরা মেটাল এরকম ভাবে এক্সিস্ট করে, এটা আমরা ডিপিক্ট করে থাকি। পুরো ইলেকট্রন আছে চারদিকে, বুঝতেই পারছো কি আমি বলতে চাইছি, চারদিকে ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিস নিশ্চয়ই ক্লিয়ার তোমাদের কাছে, যে মেটালিক বন্ড স্ট্রং হওয়ার জন্য ইলেকট্রন ফ্রি ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন যত বেশি এখানে থাকবে, যত বেশি অ্যাভেলেবল হবে, তত স্ট্রঙ্গার এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, এবং তত স্ট্রঙ্গার মেটালিক বন্ড হবে, এবং যত স্ট্রঙ্গার মেটালের বন্ডটা হবে তত কঠিন হবে তাকে মেল্ট করা, তত তার মেল্টিং পয়েন্ট হায়ার হবে। তার মানে এটা জিনিসটা বুঝতেই পারছো যে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তোমার এই স্ট্রেংথ অফ মেটালিক বন্ড, ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটালিক বন্ড। আর
এই স্ট্রেংথ অফ মেটালিক বন্ডটাকে মেজার করার জন্য বা যে কোনো স্ট্রেংথ অফ বন্ডকে মেজার করার জন্য আমরা যে টার্মটা ইউজ করে থাকি সেটাকে আমরা বলি হিট অফ অ্যাটমাইজেশন। এবং হিট অফ অ্যাটমাইজেশনটা হচ্ছে আর কিছুই নয়, কতটা স্ট্রং এই মেটালিক বন্ডটা সেটাকেই ডিফাইন করে। তাহলে হিট অফ অ্যাটমাইজেশনটা যেভাবে ভ্যারি করবে ঠিক সেভাবেই আমার মেল্টিং পয়েন্টও ভ্যারি করা উচিত থিওরিটিক্যালি। এবার আমরা এইটুকু দেখবো যে হিট অফ অ্যাটমাইজেশনটা কিভাবে ভ্যারি করে। এটার কোনো পার্টিকুলার মানে লজিক খুব একটা নেই, কারণ হিট অফ অ্যাটমাইজেশনটা পুরোটাই একটা ডি ব্লকের জন্য একটা এক্সপেরিমেন্টাল ডেটা ওরিয়েন্টেড টপিক। এই পার্টিকুলার জিনিসটা হিট অফ অ্যাটমাইজেশন, এটা জাস্ট তোমাকে বেশি মনেও রাখতে হবে, এটা থেকে কোয়েশ্চেন খুব একটা আসবে না, বোঝানোর জন্য খালি বলছি। হিট অফ অ্যাটমাইজেশন একটা ইন জেনারেল জেড যদি আমরা এদিকে দিই আর ডেল্টা এইচ অ্যাটমাইজেশন যদি আমরা উপরে দিই, ঠিক আছে, আর এটা যদি আমরা ডি ব্লকের জন্য দেখি এদিকে, তাহলে দেখতে পাবো এটা একটা জাস্ট একটা রাফলি এরকম একটা গ্রাফ ভ্যারি করে। রাফলি, এটা দিস ইজ নট আ পারফেক্ট গ্রাফ, দিস ইজ জাস্ট আ রাফ গ্রাফ। এইভাবে যদি রাফলি ভ্যারি করে থাকে হিট অফ অ্যাটমাইজেশন, তাহলে এইভাবেই রাফলি ভ্যারি করবে কিন্তু মেল্টিং পয়েন্টও। কিন্তু আমরা যখন মানে রিয়েল লাইফে আদতে আমরা যখন দেখি তখন দেখতে পাই, এটা যদি আমি একটু এক সেকেন্ডের জন্য মুছে দিই, জায়গা একটু কম হচ্ছে, আমি এটা যদি মুছে দিই তাহলে দেখবো যে মেল্টিং পয়েন্টে যদি আমরা দেখি জেড এর সাথে আমি যদি মেল্টিং পয়েন্টের আমরা ভ্যারিয়েশনটা দেখি, ডি ব্লকের মেল্টিং পয়েন্টের ভ্যারিয়েশনটা দেখি, তাহলে এটা এইভাবে যায় অনলি কাদের জন্য? সিক্সথ পিরিয়ডের জন্য। অনলি যে সিক্সথ পিরিয়ড তারাই একমাত্র এটাকে ফলো করে, আদারওয়াইজ কোনো পিরিয়ড এই জিনিসটাকে ফলো করে না। কেন? তারা কি করে না, ফোর্থ আর ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড মানে আমি বলতে চাইলাম 5D সিরিজ। তাহলে 3D আর 4D সিরিজ কি করে, তাদের মেল্টিং পয়েন্টের গ্রাফটা সামওয়াট এইরকম দেখতে লাগে, যে এরকম এখান থেকে একটা এরকম নিচের দিকে একটা পিক আছে, এবং এই পিকটা মানে পিক বললাম সরি, ক্রেস্ট আছে, ক্রেস্টটা নিচের দিকে নেমে আবার এখান থেকে উঠে এবং এইদিকে চলে আসে। এবং সিমিলারলি 4D সিরিজেরও তাই হয়, এরকম ভাবে একটা ক্রেস্ট আছে এবং ক্রেস্টটা আবার এদিক থেকে এসে এরকম ভাবে নেমে যায়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই ক্রেস্টের নিচে কোন কোন এলিমেন্ট থাকে এটা একটু বুঝতে হবে। একটু আগেই যে আমরা এখানে আরেকবার এঁকে দিচ্ছি, হিট অফ অ্যাটমাইজেশনের যে গ্রাফটা আমরা বলছিলাম, হিট অফ অ্যাটমাইজেশনের গ্রাফটা সেটা এরকম ছিল। এখান থেকে একটা জিনিস ইনফার করতে পেরেছিলেন নিশ্চয়ই, যে পিরিয়ডে মাঝখানে যে পার্টিকুলার এলিমেন্টটা তার হিট অফ অ্যাটমাইজেশন বেশি। সব থেকে বেশি বলাটা ভুল, মানে মাঝের দিকের এলিমেন্টগুলো হিট অফ অ্যাটমাইজেশন বেশি হওয়া উচিত। তাহলে এখানেও দেখতে গেলে মাঝের এলিমেন্টটার হওয়া উচিত সব থেকে বেশি, কিন্তু এখানে মাঝের এলিমেন্ট ম্যাঙ্গানিজের কমে যায় সব থেকে বেশি। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ম্যাঙ্গানিজেরটা সব থেকে কম হয় এবং এটা এতটা নামে না অ্যাকচুয়ালি। এই গ্রাফটা এখানে এরকম ভাবে স্যাচুরেট করে, এখানে এরকম ভাবে স্যাচুরেট করে, এটা পিকচার ক্রেস্ট এরকম হয়, এটা ডিপিকশনটা একটু ভুল হয়েছে, এটা এরকম ভাবে এদিকে এরকম থাকে। মানে বেসিক্যালি ম্যাঙ্গানিজ হচ্ছে লোয়েস্ট, ম্যাঙ্গানিজ হ্যাজ দি লোয়েস্ট মেল্টিং পয়েন্ট এখানে। আর সিমিলারলি এইখানে কে থাকে 4D সিরিজের, এটা 3D সিরিজ ছিল, এটা 4D সিরিজ ছিল, ওটা 5D সিরিজ ছিল। এখানে থাকে হচ্ছে তোমার টেকনিশিয়াম, ম্যাঙ্গানিজের ঠিক নিচে যেটা থাকে টেকনিশিয়াম। আর যদি বলো ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম, তার নিচে যে থাকে রিনিয়াম, সে কিন্তু এখানে থাকে রিনিয়াম। কিন্তু তার কি ম্যাক্সিমাম হয় না? ম্যাক্সিমাম হয় না, তার ম্যাক্সিমামের থেকে কম হয়। তাহলে তুমি বলবে ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট কার হয়? ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট হয় টাংস্টেনের। কার? টাংস্টেনের। এটা ইম্পর্টেন্ট, টাংস্টেনের ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট থাকে, রিনিয়ামের কিন্তু ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট থাকে না, টাংস্টেনের ম্যাক্সিমাম মেল্টিং পয়েন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ম্যাঙ্গানিজ আর টেকনিশিয়াম ডিপ করে যায় নিচে। ম্যাঙ্গানিজ এর লোয়েস্ট, ম্যাঙ্গানিজ হ্যাজ দি লোয়েস্ট melting point in the 3D series, MP, and tungsten in the entire D block এর হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। বেশ, ওকে, তাহলে এই ছিল তোমার মেল্টিং পয়েন্টের ব্যাপারে। এইটুকু জানলেই হবে যে ম্যাঙ্গানিজ আর টেকনিশিয়ামের ডিপটা এবং টাংস্টেন যে ম্যাক্সিমাম বা হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট শো করে, এটুকু জানলেই এনাফ। এর থেকে কোয়েশ্চেন এর বাইরে কিছু আসবে না। আচ্ছা বেশ, তাহলে এই পার্টটা ইরেজ করি। ফিজিক্যাল প্রপার্টি ইন জেনারেল, এর থেকে বেশি আর কিছু তো প্রয়োজন নেই ডি ব্লকে। হলো, এরপর আমরা যেটার ব্যাপারে বলতে পারি ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা অ্যাটমিক রেডিয়াই এর ব্যাপারে একটু কথা বলবো। অ্যাটমিক রেডিয়াই বলো, পিরিয়ডিক টেবিলে আমরা সবাই জানি যে অ্যালং দ্য গ্রুপ যদি আমরা নিচে নামি তাহলে আমাদের অ্যাটমিক রেডিয়াই বাড়ে। কেন বাড়ে? কারণ নাম্বার অফ শেলস ইনক্রিজ হয়। কারণ ফার্স্ট গ্রুপ থেকে যখন আমরা সেকেন্ড গ্রুপে নামলাম একটা শেল ইনক্রিজ করলো, থার্ড গ্রুপে নামলাম একটা শেল ইনক্রিজ করলো, তো শেল ইনক্রিজ করতে থাকে। তো তাহলে তার কারণে অ্যাটমিক রেডিয়াই বাড়ে। অ্যালং দ্য পিরিয়ড কি অ্যাটমিক রেডিয়াই কমে? কেন কমে? তাহলে অ্যালং দ্য পিরিয়ড তো তুমি জানো নাম্বার অফ শেলস সেম হয়, বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা অ্যালং দ্য পিরিয়ড সেম থাকে, এগুলো পিরিয়ডিক টেবিলে পড়ানো হয়। তো তোমার
যদি পিরিয়ডিক নাম্বার অফ শেলস যদি সেম থাকে অ্যালং দ্য পিরিয়ড, তাহলে কেন অ্যাটমিক রেডিয়াস কমে? এটা একটা কোয়েশ্চেন। তো এটা নিশ্চয়ই জানো তোমরা, জাস্ট এটা রিভিশনের জন্য বলে দিচ্ছি যে অ্যালং দ্য পিরিয়ড আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে। অ্যালং দ্য পিরিয়ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে, ইনক্রিজেস, বাড়ে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কাকে বলে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হচ্ছে আর কিছুই না, তোমার নিউক্লিয়ার চার্জ কি এক্সাক্ট নিউক্লিয়ার চার্জ কি তা না, পিরিয়ডের মাধ্যমে আগে যেতে থাকলে আমরা একটা জিনিস দেখবো যে লাস্ট যে শেলটা, এটা যদি আমরা বলি নিউক্লিয়াস, এই ডিপিকশনটা যদি এরকম ভাবে করি যে ধরো যদি এটা জেড ছিল, ঠিক আছে, ঠিক এরপর ধরো এটা জেডটা ভ্যালু ছিল সাপোজ ফর এক্সাম্পল আমি 10 নিলাম, ঠিক তারপরের যে এলিমেন্টটা হবে তার জেডটা কি হবে? তার জেডটা নিশ্চয়ই 11 হবে। তার নাম্বার অফ প্রোটনস কি থাকবে? 11। তার নাম্বার অফ ইলেকট্রনস কি থাকবে? 11। তাহলে এর যে 10টা ইলেকট্রন ছিল এখানে, ধরো এটা লাস্ট শেল ছিল, তো টোটাল 10টা ইলেকট্রন লাস্ট শেলে নেই। ইলেকট্রন তো যেমন ভাবে ভর্তি হয় ইয়েতে তোমার n+l রুল দিয়ে অব্যাহত রুল দিয়ে সেভাবেই আছে। লাস্ট শেলে যটাই ইলেকট্রন থেকে থাকুক না কেন, যখন একটা ইলেকট্রন এক্সট্রা এলো সেটা কোথায় ঢুকলো? সেটা তো লাস্ট শেলেই ঢুকলো তোমার, এটা কারেক্ট। সেটা তো তোমার ফাইনাল শেলে ঢুকলো। ফাইনাল শেলে ঢোকার কারণে কি হলো? তাহলে নাম্বার অফ ইলেকট্রন ফাইনাল শেলে বেড়ে গেল। এইখানে কনসেপ্ট আছে তোমার স্ক্রিনিং এর, স্ক্রিনিং এফেক্টের। হোয়াট ইজ স্ক্রিনিং এফেক্ট? স্ক্রিনিং এফেক্ট হচ্ছে ইলেকট্রনগুলো তোমার আউটার মোস্ট শেলকে বা আউটার মোস্ট শেলের ইলেকট্রনকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে কতটা শিল্ড করতে পারে। শিল্ড স্ক্রিনিং এটাকে অথবা শিল্ডিং বলে। শিল্ড মানে কি? শিল্ড শব্দের অর্থ হচ্ছে ঢাল। মানে ইলেকট্রন যে ফাইনাল আউটার মোস্ট যে তোমার একদম একদম বাইরের যে শেল, তার উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে, ফোর্স অফ অ্যাট্রাকশনকে ঢালের মতো শিল্ড করতে পারে ইলেকট্রন কতটা, সেটাকে বলে স্ক্রিনিং কিংবা শিল্ডিং এফেক্ট। তো এই পার্টিকুলার এফেক্টের থেকে আমরা এটা জানি যে যে ইলেকট্রনগুলো একদম আউটার মোস্ট শেলেই থাকে, তারা তার নিজের শেলকে বা তার নিজের শেলের কোনো ইলেকট্রনকে কোনো রকম শিল্ডিং বা স্ক্রিনিং প্রোভাইড করতে পারে না, পারলেও খুব নেগলিজিবল পারে। কারা পারে? তাহলে যারা আউটার মোস্ট শেলের আগের শেলে বা আগের সাব শেলে, মানে আগের শেলের সাব শেল ইলেকট্রন যেগুলো থাকে, মানে ধরো যদি তোমার আউটার মোস্ট শেল 4 হয়, তাহলে 3 বা 2 বা 1 এ যে ইলেকট্রনগুলো রয়েছে তারা কিন্তু তোমার ফোর্থ শেলের ইলেকট্রনকে বা ফোর্থ শেলটাকে অ্যাজ আ হোল বলা যেতে পারে শিল্ড করতে পারে খুব ভালোভাবে। সেখানেও আমরা জানি যে এস ইলেকট্রনের মানে এস অরবিটালে যদি ইলেকট্রন ফিল্ড আপ থাকে, তাহলে তার শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি, তার সে সব থেকে বেশি তোমার শিল্ড করতে, মানে এখানে যদি তোমার এস যেগুলো এগুলো আছে, মানে 1s হলো, 2s হলো, 3s হলো, এই ইলেকট্রনগুলো খুব ভালো শিল্ডিং প্রোভাইড করবে। তারপরে পি প্রোভাইড করে ডি, একটু ডি ইজ আ পুয়ার শিল্ডার, ডি ইজ আ পুয়ার শিল্ডার এন্ড এফ ইজ আ ইয়েট মোর পুয়ার শিল্ডার। এফ তো করেই না, মানে করে কিন্তু সেটা খুবই কম। তো আমরা এটা জানি, এখান থেকে স্ক্রিনিং কনস্ট্যান্ট দিয়ে আমরা বের করলাম, যেটা প্রয়োজন নেই তোমার WBJ বা মেইনস লেভেল পর্যন্ত নিতে। তো এখানে বললাম এটা একটাই কারণে, এটাই বোঝাবার জন্য যে একটা ইলেকট্রন যখন এবার বাড়লো পিরিয়ডে, তখন সেই ইলেকট্রনটা ঢুকলো আমার আউটার মোস্ট শেলে। আউটার মোস্ট শেলে ঢোকার কারণে কি হলো? কোনো রকম স্ক্রিনিং বা শিল্ডিং প্রোভাইড করতে পারলো না ওই পার্টিকুলার ইলেকট্রনটা, কিন্তু উপরন্তু নাম্বার অফ প্রোটনও কিন্তু একটা বেড়ে গেছে। তাহলে ওভারঅল চার্জ, নিউক্লিয়ার চার্জ কিন্তু একটা বেড়ে গেছে। আউটার মোস্ট শেলকে যে নিউক্লিয়াস যে অ্যাট্রাক্ট করছে ভেতরের দিকে, সেই অ্যাট্রাকশন ফোর্স কিন্তু বেড়ে গেছে একটা প্রোটন বেড়ে যাওয়ার কারণে। কিন্তু যে একটা ইলেকট্রন বেড়েছে, সেই ইলেকট্রনটা কিন্তু আর শিল্ড করতে পারছে না, কারণ সে আউটার মোস্ট শেলেই ঢুকেছে। যার কারণে কি হতো? এফেক্টিভলি নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায় এবং ধীরে ধীরে লাস্ট শেলটা কাছে আসতে শুরু করে, যার কারণে সাইজটা কমতে থাকে অ্যালং দ্য পিরিয়ড। এটা ছিল বেসিক। আচ্ছা, এইবার আমরা দেখব ডি ব্লকের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগে। দেখি ডি ব্লকের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগে। প্রথমত তো খুব ভাই একটা জিনিস বলে দিচ্ছি, একদম ডি ব্লকের ক্ষেত্রে প্রথমত তো সিরিজটা মুখস্থ করে নাও কিভাবে, মানে ভেরিয়েশনটা প্রথমে কমে, যেরকম ভাবে কমানো ঠিক সেরকম ভাবেই কমে, এরপর কিন্তু ইকুয়াল হয়ে যায় কিছু দূর, সরি, তারপর কিন্তু বাড়ে লাস্ট দুটোর জন্য। এটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই টপিক, একদম লেট ইট বি বোর্ডস, লেট ইট বি ইওর WBJE অনেকবারই ইউজ করা হয় এই টপিকটাকে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই যে অর্ডারটা, এই অর্ডারটা কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি? প্রথমত তো এই অর্ডারটাকে এক্সপ্লেন করার জন্য যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে এই সেম জিনিসটাই চলে, কারণ এখানে তোমার 3D1, এখানে তোমার 3D2 ভরছে, এখানে 3D3 ভরছে, এভাবে করতে করতে এখানে 3D10 ভরছে, রাইট? তাহলে ইলেকট্রনগুলো ভরছে কোথায়? ডি অরবিটালে, ইম্পর্টেন্ট। কিন্তু তোমার ডি অরবিটালটা কি লাস্ট ইলেকট্রন, মানে সরি লাস্ট অরবিটাল নয়,
ডি অরবিটালটা তোমার লাস্ট শেলের অরবিটাল কি না, কারণ 3টা আমার লাস্ট শেল তো নয়, আমার লাস্ট শেল এটা 4th পিরিয়ডের কথা বলছি। তাহলে লাস্ট শেল তো আমার 4, তাহলে আমার লাস্ট আউটার মোস্ট শেল হচ্ছে 4, মানে আমার আউটার মোস্ট শেল যদি 4th হয়, মানে KLMN শেল হয়, তাহলে 4th শেলের 4s যে ইলেকট্রনটা আছে, যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনই হচ্ছে আমার আউটার মোস্ট ইলেকট্রন, এবং এদেরই ওপর বা 4s এর অ্যাজ আ হোল 4s এর ওপর আমার কিন্তু স্ক্রিনিং বা শিল্ডিংটা ক্যালকুলেট করতে হবে, দেখতে হবে কিরকম ভ্যারি করছে। তো তুমি ভাবো 3D, যদিও আমরা জানি D ইজ আ পুয়ার শিল্ডার, এই জিনিসটা মাথায় রাখবে, পুয়ার শিল্ডার। অনেকে এমনভাবে বলে দেয় জিনিসটা যে এটা হয় বেড়ে যায় ডিউ টু দ্য ফ্যাক্টর দ্যাট D ইজ আ পুয়ার শিল্ডার। পুরো কথাটা সেটা না, কথাটা হচ্ছে এটা যে D ইজ আ পুয়ার শিল্ডার আমি মানছি, কিন্তু 4 এর ইলেকট্রনকে শিল্ড করার জন্য যদি 3 এর ডিতেও ইলেকট্রন ঢোকে না, তাও কিন্তু শিল্ডিং প্রোভাইড হয়। 3D কিন্তু শিল্ড করে, 3D শিল্ডস দিস 4s, 3D শিল্ড করে, কিন্তু যেহেতু 3D পুয়ার শিল্ডার, সেই জন্য যখন ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় 4, 5 এইদিকে চলে আসে ক্রোমিয়ামের পর থেকে, না ক্রোমিয়ামের পরে কমে একবার, ম্যাঙ্গানিজের পর থেকে, ম্যাঙ্গানিজ হলো, তারপর তোমার আয়রন হলো, এখান থেকে এদিকে আয়রন হলো, কোবাল্ট হলো, নিকেল হলো, তখন কি হয়, এদের নাম্বার অফ ডি ইলেকট্রন যখন খুব বেশি বেড়ে যায়, তখন ডি রিপালশন হয়, তখন ইলেকট্রনের মধ্যে রিপালশন তৈরি হয়, এবং এই রিপালশনটা অপোজ করে ওর শিল্ডিংকে। এবং এইবারে পয়েন্ট আছে যে যেহেতু ডি ইজ আ পুয়ার শিল্ডার, সেই জন্য ইলেকট্রন রিপালশনটা ডিতে ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে ওকে ওভারকাম করে দেয়, এবং ওভারকাম করার ফলে লাস্টে ওটা ডমিনেট করে যায়। যেই ফ্যাক্টরটা কেমিস্ট্রিতে ডমিনেট করে, সেই ফ্যাক্টরটাই কেমিস্ট্রিতে ট্রেন্ড ডিসাইড করে। এখান পর্যন্ত তোমার ডি ইলেকট্রন ঘুরছিল, ও শিল্ড করছিল কিছুটা, যতটা ও সম্ভব ততটা ও শিল্ড করছিল, কিন্তু যেভাবে বললাম যে কমতে থাকে, কেননা ডি ইজ আ পুয়ার শিল্ডার। এখানে এটা তো আলাদা জিনিস, আমি বলেছিলাম সেম শেলে ঢুকছে, এখানে সেম শেলে ঢুকছে না, এটা তার আগের শেলে ঢুকছে, 3তে ঢুকছে, কিন্তু স্টিল যতটুকুই শিল্ড করছে সেটা কম। তো যার কারণে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ওভারঅল বাড়ছে, এবং ধীরে ধীরে এটা কমছে, ট্রেন্ডটা কমতে ম্যাঙ্গানিজ থেকে কি এমন হয়ে গেল যে এটা ইকুয়াল হয়ে গেল। এটা ইকুয়াল তো নয়, নিয়ারলি ইকুয়াল থাকে। কেন নিয়ারলি ইকুয়াল থাকছে? তার কারণ হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়াতে ডি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়াতে ডি এর ইলেকট্রনের রিপালশন হচ্ছে, এবং এই ইলেকট্রনিক রিপালশন আমি এখান থেকে লিখছি ফ্রম ম্যাঙ্গানিজ টু নিকেল। ইলেকট্রন রিপালশন সেটা নিয়ারলি নালিফাই করে দেয় তোমার জেড এফেক্ট, নিউক্লিয়ার চার্জ এফেক্টিভের ইনক্রিজটা। এটা হচ্ছে ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ। তাহলে যদি নালিফাই করে দিয়ে থাকে, তাহলে এটা কনস্ট্যান্ট থাকছে সেই জন্য। আর অ্যাট দি এন্ড কপার থেকে জিঙ্ক যাওয়ার সময়, ফ্রম কপার টু জিঙ্ক, ইলেকট্রন রিপালশন কি করে? ডমিনেট করে যায়। ঠিক আছে, ইলেকট্রন রিপালশন ডমিনেট করে যায়। যেহেতু ইলেকট্রন রিপালশন এবার ডমিনেট করে যায়, সেই জন্য সাইজটা বেড়ে যায় চট করে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, কেন কমে। আরেকবার যদি তুমি চাও, তুমি জিনিসটাকে রিমাইন্ড করে দেখতে পারো, আমার মনে হয় এটা এবারে ক্লিয়ার। তবে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এইখানে লিখে দিতে চাইবো, তাহলেই অ্যাটমিক রেডিয়াই কমপ্লিট হয়ে যাবে, যে আগের পিরিয়ডে, মানে যেখানে ডি নেই, ঠিক তার আগে, মানে থার্ড পিরিয়ডে যদি তুমি বলো, বা সেকেন্ড পিরিয়ডে যদি তুমি বলো, সেকেন্ড বা থার্ড পিরিয়ডে যে হারে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে, 4th পিরিয়ডে কিন্তু সেই হারে ডিক্রিজ করে না। এটার একটা খুব বড় রিজন হচ্ছে, থার্ড বা সেকেন্ড পিরিয়ডে এই থিওরিটা কাজে লাগে, আউটার মোস্ট শেলেই ইলেকট্রন ঢোকে, যার কারণে জিরো স্ক্রিনিং প্রোভাইড করতে পারে। কিন্তু এইখানে আউটার মোস্ট শেলে ইলেকট্রন ঢুকছে না, এখানে পেনাল্টিমেট শেল, আগের শেলটাতে, জাস্ট আউটার মোস্ট যে শেল তার আগের শেলটাতে ইলেকট্রন ঢোকার কারণে এখানে কিন্তু এই ইলেকট্রনগুলো খানিকটা হলেও পুয়ার শিল্ডার মানছি, জেড এফেক্টিভ অনেক বেশি এর তুলনায় জেড এফেক্টিভ ডমিনেট করছে, মানে ফ্রম স্ক্যান্ডেনিয়াম, এর আগে যদি লেখা যায় যে ফ্রম স্ক্যান্ডেনিয়াম টু ক্রোমিয়াম জেড এফেক্টিভ ডমিনেট করে যায়, তো জেড এফেক্টিভ ডমিনেট করছে, ঠিক আছে, কিন্তু স্টিল এর থেকে তো বেটার শিল্ডিং করছে এখানে 3D গুলো, কারণ 3D গুলো পেনাল্টিমেট শেলে ভরেছে, এই জিনিসটা বুঝতে পারছো। কিন্তু এখানে একদম ফাইনাল শেলে ভরছিল, সেকেন্ড বা থার্ড পিরিয়ডে একদম ফাইনাল শেল, এই থিওরিটা হোল্ড করছিল, সেই জন্য স্ক্রিনিং জিরো হওয়ার কারণে খুব র্যাপিড চেঞ্জ আসছিল সাইজের। এখানে সেই র্যাপিড চেঞ্জ আসবে না, চেঞ্জ আসবে, বাট সেই র্যাপিড চেঞ্জটা আসবে না। সেখানে এই যে চেঞ্জটা আসছে, এটা খুব একটা র্যাপিড হয় না এদের মতন। তো এটা নিজের ভাষায় লিখে নিতে পারো যে সেকেন্ড বা থার্ড পিরিয়ডের যে এলিমেন্ট, তাদের যে র্যাপিড ডিক্রিজ হয় অ্যাটমিক রেডিয়াসের, সেই র্যাপিড ডিক্রিজটা কিন্তু হয় না, বিকজ ওদের ওখানে আলটিমেট শেলে ভরা হয় ইলেকট্রন, মানে লাস্ট আউটার মোস্ট শেলে ভরা হয়, কিন্তু এখানে যে ইলেকট্রনগুলো ভরছে সেগুলো কিন্তু পেনাল্টিমেট বা আগের শেলে ভরছে।
ডান। হ্যাঁ, তো অ্যাটমিক রেডিয়াসের ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম। এবারে ল্যান্থনয়েড কন্ট্রাকশনটা একটু তোমাদের বলে দিই। এটা অ্যাটমিক রেডিয়াসেরই একটা পার্ট, কিন্তু এটা একটু আলাদা করে দেখবো বলে আমি আরেকবার এলাম, আলাদা করে এটা মুছে আনলাম। তো ল্যান্থনয়েড কন্ট্রাকশনটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটার জন্য, সেটা বুঝতে গেলে একটুখানি এফ ব্লকটা দেখতে হবে, মানে এফ ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু আমাদের দেখে নিতে হবে একবার। যদিও এফ ব্লক আমি পরের লেকচারে কভার করবো, স্টিল একবার দেখে নিচ্ছি। এফ ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হয় সেটা হচ্ছে, জেনে রাখো, NS2 N-2 F এ 1 to 14 আমরা ইলেকট্রন ভরতে পারি, কারণ F এ 14টা ইলেকট্রন ভরা যায়। N-1D তে আমরা 1 to 10 ইলেকট্রন ভরতে পারি। অ্যান্ড তারপরে লাস্টে আমরা তো যেমন NP ভরি তেমনি ভরি, কিন্তু সেটা তো ঠিকই আছে, ছেড়ে দাও, NPটা তো নেই এখানে, ছেড়ে দাও। তো আমার বক্তব্য হচ্ছে এখানে N-2F ফিল আপ হয়, এইটুকু বুঝলেই হবে। যেখানে Nটা হচ্ছে পিরিয়ড নাম্বার, মানে যদি আমরা 4th পিরিয়ডের কথা বলি তাহলে 2F তো হয় না, তাহলে 4th পিরিয়ডে কোনো F ব্লক এলিমেন্ট নেই। F কোথা থেকে শুরু হয়? 4F থেকে শুরু হয়, মানে 6, N এর ভ্যালু 6 থেকে আমার F ব্লক শুরু হয়, এবং তাই হয়। 6 থেকে আমরা ল্যান্থানাম থেকে স্টার বলে বলি, এরপরে ল্যান্থানয়েড সিরিজ শুরু হয়। এবং সিমিলারলি 7th এখানে যে অ্যাক্টিনিয়াম আছে, অ্যাক্টিনিয়াম আমরা স্টার বলে বলি, এরপর অ্যাক্টিনাইড সিরিজ স্টার্ট হয়, অ্যাক্টিনয়েড সিরিজ। তাহলে ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড সিরিজ স্টার্ট হচ্ছে 6th আর 7th পিরিয়ড, গ্রুপ নাম্বার 3। এটা পিরিয়ডিক টেবিলে পড়েছো। তাহলে N = 6 পুট করলে 4F ফিল আপ হবে, এটুকু বোঝা যাচ্ছে। এবার যদি আমরা এখানে দেখি ল্যান্থানাম থেকে, ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার 57 থেকে লিউটিশিয়াম পর্যন্ত যার অ্যাটমিক নাম্বার 71, এরা ল্যান্থানয়েড সিরিজ, এটাকে আমরা ল্যান্থানয়েড সিরিজ বলে জানো নিশ্চয়ই, ঠিক আছে। আর সিমিলারলি এখানে এই যে অ্যাক্টিনিয়াম থেকে যার অ্যাটমিক নাম্বার 89 থেকে আমরা যদি ইয়ে পর্যন্ত যাই, কি বলে তোমার নাম, লরেন্সিয়াম পর্যন্ত যাই 103, তাহলে এটাকে বলা হয় অ্যাক্টিনয়েড সিরিজ। কিন্তু যেটা আমাদের জানার মানে বোঝা দরকার সেটা হচ্ছে যে 57 থেকে 71 পর্যন্ত অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করেছে। অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার ফলে প্রোটন, ইলেকট্রন সমস্ত কিছু ইনক্রিজ করেছে। তার মানে আমি যখন ল্যান্থানাম থেকে হফম্যানিয়ামে গেছি, এরা কিন্তু পাশাপাশি লেখা হলেও এরা কিন্তু পাশাপাশি এলিমেন্ট নয়। ল্যান্থানামের পর এতগুলো এলিমেন্ট আছে, পুরো ল্যান্থানয়েড সিরিজটা আছে, কিন্তু এখানে ঢোকালে পিরিয়ডিক টেবিলটা ডিস্টর্ট হয়ে যেত বলে ওটাকে আলাদা করে লেখা হয় বাইরে। তার মানে এখানে আরো এতগুলো এলিমেন্ট থাকার কারণে তোমার কিন্তু এরপর এটা হফম্যানিয়াম পর্যন্ত যেতে আমার মাঝখানে কিন্তু 4Fটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। 4Fটা পুরো ফিল আপ হয়ে যাবে। তাহলে 4Fটা পুরো ফিল আপ মানে 14টা এলিমেন্ট আসবে মাঝখানে। তাহলে এই যে 14টা এলিমেন্ট এলো, এই 14টা এলিমেন্ট মাঝখানে আসার পর হফম্যানিয়াম আসবে। এর কারণে একটা এফেক্ট আসে যেটাকে আমরা ল্যান্থানয়েড কন্ট্রাকশন বলি। কি এফেক্ট না, নাম্বার অফ প্রোটন তো বেড়েছে। তাহলে আমরা যদি দেখি এরকম ভাবে যে নিউক্লিয়াসটা, আচ্ছা এটাকে ইরেজ করে দিচ্ছি, যে এটা তো নিউক্লিয়াস, আমার এটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের চার্জ বেড়েছে। নিউক্লিয়াসের চার্জ বাড়ার ফলে আমার যে আউটার মোস্ট শেল তার উপর অ্যাট্রাকশনও বেড়েছে। কিন্তু তাহলে যে ইলেকট্রনগুলো ঢুকলো, 14টা এলিমেন্টে 14টা ইলেকট্রনও তো ঢুকেছে। সেই 14টা ইলেকট্রন কোথায় ঢুকেছে? 14টা ইলেকট্রন 4F এ ঢুকে গেছে। এবার 4F এ ঢোকার ফলে যেটা হলো সেটা হচ্ছে এমন যে 4F এ ঢুকে যাওয়ার ফলে 4F এ যখন ইলেকট্রনগুলো ঢুকে গেল তখন 4F ইজ আ ভেরি পুয়ার শিল্ডার, ভেরি পুয়ার শিল্ডার, নট ইভেন ভেরি, ইটস আ ভেরি পুয়ার শিল্ডার। যার কারণে এই ইলেকট্রনগুলো কিন্তু শিল্ড করতে পারবে না, আমার আউটার মোস্ট শেলকে কিন্তু এখান থেকে শিল্ড করতে পারবে না ইলেকট্রনগুলো। 4Fটা এখানে আছে মাঝখানে। তো এবার কিন্তু আউটার মোস্ট শেল যেটা আমার 6 এর জন্য 6S বা 6th যে শেলটা বেসিক্যালি 6th শেলকে কিন্তু শিল্ড সেরকম ভাবে করতে পারবে না। এবার যেহেতু 6th শেলকে শিল্ড করতে পারবে না 4F, যার ফলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু ভুল করে নিউক্লিওফাইল করে দিয়েছিলাম। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু অনেক হাই, মানে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। যার ফলে কি হবে, সাইজের যে ডিফারেন্সটা হওয়া উচিত ছিল, গ্রুপে নাম ছিল, তুমি স্ক্যান্ডিনিয়াম থেকে ইউট্রিয়ামে এলে, স্ক্যান্ডিনিয়াম থেকে যখন ইউট্রিয়ামে এলে শেল বাড়লো, কারণ 4th পিরিয়ড থেকে 5th পিরিয়ডে চলে এলে, একটা শেল বেড়ে গেল পুরো। আবার এখান থেকে একটা শেল বেড়ে গেল পুরো, তাহলে অবশ্যই সাইজ বাড়ার কথা। কিন্তু এই যে কারণটা হলো যে শেল তো বাড়লো, ঠিক আছে, সব মানলাম, শেল বাড়লো, ঠিক আছে, কিন্তু মাঝখানে যে 4F ইলেকট্রনগুলো ঢুকে গেল, যার ফলে কি হয়, 4th পিরিয়ডের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে টাইটানিয়াম থেকে জিরকোনিয়ামে আসলে তো সাইজ বাড়ে যেরকম বাড়ার কথা গ্রুপে, কিন্তু জিরকোনিয়াম থেকে হফম্যানিয়ামে এলে এর এই 4F ইলেকট্রনের শিল্ডিং এত পুয়ার, এবং যার ফলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আছে, 4F ইলেকট্রন আছে, এবার 4F ইলেকট্রন
পুয়ার শিল্ড করার ফলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে গেছে খুব হাইলি। এবার এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা, এই ফ্যাক্টরটা ডমিনেট করে যায় এর শেল ইনক্রিজ হওয়াকে। তাহলে শেল ইনক্রিজ হচ্ছে তা ঠিক, কিন্তু এর 4f ইলেকট্রন, মানে আমি এখানে লিখে দিচ্ছি ফিলিং অফ 14 electrons in 4f increases the nuclear charge manifold, অনেক হাইলি ইনক্রিজ করে দেয়, which dominates over the factor of increase in number of shells। এটা কোথায় দেখা যায়? এটা ফোর্থ পিরিয়ডে দেখা যায়, এই সরি ভুল লিখলাম, ফোর্থ গ্রুপে দেখা যায়। ফোর্থ গ্রুপে এটা দেখা যায়, এটা ডমিনেট করে যায় চার্জটা। এবার চার্জটা ডমিনেট করার ফলে যেটা দাঁড়ায় ফোর্থ গ্রুপের জন্য সাইজের অর্ডারটা ফাইনালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টাইটানিয়াম, তারপর বারে তো জিরকোনিয়ামের তারপরে টাইটানিয়াম থেকে জিরকোনিয়ামে গেলে বারে ঠিক আছে, এই অবধি ঠিক আছে, কিন্তু জিরকোনিয়াম আর হফম্যানিয়ামে নিয়ারলি সেম সাইজ হয়ে যায়, and this is due to lanthanoid contraction which has been explained. Okay, so this was lanthanoid contraction। একটা ছোট গ্রাফ আছে, যে গ্রাফটা আমি একটু তোমাদের দেখিয়ে দেবো, কারণ সিবিএসই বোর্ডের এনসিইআরটি বইয়ে এই গ্রাফটা দেওয়া আছে। তো এই গ্রাফটার একটু আমি জাস্ট এক্সপ্লেন করে দেবো। যেদিকে যদি আমি জেড লিখি আর এদিকে যদি আমি রেডিয়াস লিখি বা অ্যাটমিক রেডিয়ার কথা বলি, তাহলে আমরা একটু আগে দেখলাম যে জেনারেল ট্রেন্ড কি হয়। যে আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি গ্রুপ 4 এর জন্য বলে, ফোর্থ পিরিয়ডটার জন্য আমি যেটা বলে দিচ্ছি, সেটা কিন্তু অবভিয়াসলি ট্রু হোল্ড করে ফর ফিফথ পিরিয়ড অ্যাজ ওয়েল অ্যাজ সিক্সথ পিরিয়ড। আরেকবার করে আমি সেটা বলিনি, মানে এখানে যে আমি অ্যাটমিক রেডিয়াসের যে মানে ট্রেন্ডটা বলেছিলাম তোমাদেরকে, যে স্ক্যান্ডিনিয়াম থেকে এরকম ভাবে সাইজটা কমতে কমতে ক্রোমিয়াম পর্যন্ত আসে, ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজ অব্দি কিছুটা কনস্ট্যান্ট হয়ে যায়, এবং তারপর লাস্টে কপার আর জিঙ্ক একটুখানি বেড়ে যায়। ক্রোমিয়াম থেকে নিকেল অব্দি কনস্ট্যান্ট থাকে, তারপরে কপার আর জিঙ্ক একটুখানি বেড়ে যায়। এখানে যদি কপার বলি, এখানে যদি জিঙ্ক বলি, আর এখানে যদি স্ক্যান্ডিনিয়াম বলি, তাহলে এরকম হয় অর্ডারটা। এইরকম যে গ্রাফটা হয় এটা কিন্তু সেম ফর ফিফথ অ্যাজ ওয়েল অ্যাজ সিক্সথ পিরিয়ডস। তাহলে আমরা যদি ঠিক তার পরেরটাতে দেখি, আচ্ছা এবার ফোর্থ পিরিয়ড থেকে ফিফথ পিরিয়ড এলাম, মানে আমাদের শেল ইনক্রিজ করলো, তো অবভিয়াসলি প্রত্যেকটা এলিমেন্টারি সাইজ ইনক্রিজ করেছে, বাট ট্রেন্ডটা এখনো সেম। মানে এখানে আমি বানাবো জিনিসটাকে, সেম জিনিসটা এখানে বানাবো, এরকম খানিকটা এরকম, মানে খানিকটা এরকম খানিকটা এরকম, ঠিক আছে। আর এই যে এইবার আসবো আমরা, এইবার দেখো এটাও কিন্তু ঠিক ছিল, কিন্তু এর পরে আমরা যখন সিক্সথ পিরিয়ডের জন্য কথা বলবো, তখন সিক্সথ পিরিয়ডের গ্রাফটাও এই ট্রেন্ডই ফলো করে, কিন্তু তার সেটা একদম এর সাথে গায়ে হয়। এটার কি কারণ? এটার কারণ হচ্ছে, ভালো করে বুঝতে পারছো যে এখানে এটা ছিল তোমার 3D সিরিজ, এটা তোমার 4D সিরিজ, আর এই গ্রিনটা তোমার 5D সিরিজ, ঠিক আছে। এটা ভালো করে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে এখান থেকে এখান পর্যন্ত রেডিয়াস প্রত্যেকের বেড়েছে। কেন? কারণ নাম্বার অফ শেল বেড়েছে। কিন্তু এখান থেকে এখান পর্যন্ত কিন্তু নাম্বার অফ শেল বাড়া সত্ত্বেও ল্যান্থানয়েড কন্ট্রাকশন হওয়ার কারণে সাইজটা নিয়ারলি সেম হয়ে গেছে। এটাকে ল্যান্থানয়েড কন্ট্রাকশন বলা হয়, যার কারণে সিক্সথ পিরিয়ডের প্রত্যেকটা এলিমেন্টের সাইজ নিয়ারলি সেম হয় তার আগের উপরের ফিফথ পিরিয়ডের সাথে, ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন। আচ্ছা, ল্যান্থানয়েড কন্ট্রাকশন এইটুকুই। এরপর আমরা চট করে ডিসকাস করে নেবো আয়নাইজেশন এনথালপির ব্যাপারে। আয়নাইজেশন এনথালপি আর অ্যাটমিক রেডিয়াস দুটোই খুবই ইন্টারলিঙ্কড এবং ইন্টারকানেক্টেড। তোমরা সকলেই জানো যে আয়নিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াস যখন কমে, অ্যালং দ্য পিরিয়ড আমরা যাই, অ্যাটমিক রেডিয়াস কমে, এবং যত অ্যাটমিক রেডিয়াস কমবে আউটার মোস্ট শেল তত নিউক্লিয়াসের কাছে আসবে, নিউক্লিয়ার চার্জ তত বাড়বে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এবং ফাইনালি আমরা এটা বলতে পারি যে আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে বের করার জন্য যতটা এনার্জি দিতে হয়, যতটা এনার্জির দরকার পড়ে, সেটাই তো আয়নাইজেশন এনথালপি। তো সেটাও অবশ্যই বাড়বে, কারণ আউটার মোস্টের কাছে আসছে। আর অ্যালং দ্য গ্রুপ গেলে, গ্রুপে নামলে অবশ্যই সেটা কমবে, কারণ শেল বাড়ার কারণে সাইজ বাড়ছে। তো সেম ভাবে জিনিসটা ভ্যারি করবে, ঠিক আছে। যেহেতু আমরা দেখেছি সাইজে এরকম ভাবে সাইজটা এরকম যায়, তো এটাকে একটা জাস্ট রেগুলারলি আমার, আচ্ছা আর জিনিস, আয়নাইজেশন এনথালপির কোনো মানে পারফেক্ট রেগুলার কোনো ট্রেন্ড কেউ জিজ্ঞেস করবে না ডি ব্লকের। একটা ওভারঅল ট্রেন্ড জেনে রাখা উচিত, যেহেতু সাইজটা ওভারঅল ডিক্রিজ করছে, অ্যাটমিক সাইজটা, অ্যাটমিক রেডিয়াসটা, সেগুলো ওভারঅল আয়নাইজেশন এনথালপিটা কিন্তু ইনক্রিজ করে ওভারঅল।
কিন্তু ঠিক যেমন আমি মনে করে দেখো অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে একটা পয়েন্ট বলেছিলাম যে যেহেতু ডি তে ফিল আপ হচ্ছিল ইলেকট্রনগুলো, সেহেতু কিছুটা শিল্ডিং প্রোভাইড হচ্ছিল, সেজন্য ডিক্রিজ ইন অ্যাটমিক রেডিয়াস অতটাও হাই হচ্ছিল না, মানে শার্পলি ডিক্রিজ করছিল না অ্যাজ শার্প অ্যাজ সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডস। কিন্তু এবং সেম জিনিসটা এখানেও ভ্যালিড হবে। সেই জন্য যেমন সেকেন্ড আর থার্ড পিরিয়ডে যত র্যাপিডলি বা যত শার্পলি আয়োনাইজেশন এনথালপি বাড়ছিল, ডি ব্লকে কিন্তু অতটা শার্পলি আয়োনাইজেশন এনথালপিটাও বাড়বে না। তার কারণ হচ্ছে এবারে শিল্ডিংটা আছে, কারণ সেকেন্ড থার্ড পিরিয়ডে যেহেতু আলটিমেট শেল ইলেকট্রন ফিল আপ হতো, লাস্ট শেল ইলেকট্রন ফিল আপ হতো, সেজন্য শিল্ডিংটা একদমই জিরো ছিল। সেজন্য সাইজ যেমন র্যাপিডলি কমতো, আয়োনাইজেশন এনথালপি তেমনি র্যাপিডলি বাড়তো। কিন্তু এখানে যেহেতু 3D তে ভরা হচ্ছে, কিছুটা হলেও শিল্ডিং আছে বলে সাইজটাও ধীরে ধীরে কমে, এখানেও হালকা কনস্ট্যান্ট হয়, তারপর বেড়ে যায় রিপালশন যখন ডমিনেট করে যায়। সাথে সাথে আমরা আয়োনাইজেশন এনথালপিকেও বলতে পারি কমে, বাড়ে, কিন্তু নট ভেরি শার্পলি, একটু স্লাইট ইনক্রিজ করে, রাইট? আচ্ছা, বেশ, ওকে। সো আয়োনাইজেশন এনথালপি যদি আলাদা করে এটার জন্য কিছু যদি বলতে হয়, তাহলে আমি এটুকুই বলবো, এইটুকু জানলেই এনাফ আমার মতে, যে ইট ইনক্রিজেস along the period slightly, not sharply. Sharp increase কিন্তু হয় না। হয়েছে? আচ্ছা, বেশ। আয়োনাইজেশন এনথালপির এই ডেফিনিশন জানার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আয়োনাইজেশন এনথালপির উপর কিছু কোয়েশ্চেন আছে। কিছু কোয়েশ্চেন যেরকম আমাকে কনফিগারেশন দেখে সবসময় জানতে হয়, এই জিনিসটা শিখে রাখো, যে যখনই কোনো কোয়েশ্চেন আসবে স্টেবিলিটি ওরিয়েন্টেড কিংবা প্রসেসটা ফিজিবল কিনা, এটা আমরা সবসময় ইলেকট্রনিক কনফিগারেশন দেখে দেখবো। যেরকম আমি যদি বলি যে ক্রোমিয়াম +2 থেকে ক্রোমিয়াম +3 হওয়া, তাহলে এর এই প্রসেসটা, এখানে একটা ইলেকট্রনও দিয়েছে, একটা ইলেকট্রন মানে এটা +2 তে ছিল, +3 তে গেছে, মানে আরেকটা ইলেকট্রন লুজ করেছে, একটা ইলেকট্রন এখানে লেখা যেতে পারে, ঠিক? তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন ইনিশিয়ালি কি ছিল ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন মনে করে দেখো 4s1 3d5 ছিল, ঠিক আছে? কিন্তু আয়োনাইজেশন এনথালপি বলছি, +2 হওয়ার পরে এর কনফিগারেশন কি দাঁড়িয়েছে? 3d4, 4s এর নিশ্চয়ই 0 আছে, ঠিক? দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে ক্রোমিয়াম +2। তাহলে এরপর আসবে কোথায়? এরপর আসবে 3d3 তে, ক্রোমিয়াম +3 তে। তাহলে তুমি বলো এই প্রসেসটা একটা হলো, আর আরেকটা হয়তো তোমাকে দিয়ে দিল, এটা হয়তো নাম্বার 1 দিয়ে দিল, আর নাম্বার 2 হিসেবে তোমাকে হয়তো দিয়ে দিল ম্যাঙ্গানিজ +2 থেকে ম্যাঙ্গানিজ +3 তে আসা প্লাস ইলেকট্রন, এটা দিয়ে দিল। তাহলে এখানেও তুমি একই ব্যাপার করো, সেম থিওরি তুমি এখানে লাগাও, যে ম্যাঙ্গানিজের ছিল তোমার 4s2 3d5, এরপর ম্যাঙ্গানিজ 2+ এর নিশ্চয়ই ছিল তোমার 3d5, যেটা খুবই স্টেবল, কারণ হাফ ফিল্ড কনফিগারেশন, আর তাহলে অবভিয়াসলি ম্যাঙ্গানিজ +3 হতে গেলে কত হতে হবে? 3d4 এ আসতে হবে, ঠিক? তাহলে এর ফাইনাল মানে এই চেঞ্জটা রিপ্রেজেন্ট করে ক্রোমিয়ামের জন্য 3d4 থেকে 3d3 তে আসা, আর ম্যাঙ্গানিজের জন্য রিপ্রেজেন্ট করে এটা 3d5 থেকে 3d4 এ যাওয়া, ঠিক? তাহলে তুমি বলো কোন প্রসেসটা বেশি ফিজিবল হবে? তো অবশ্যই এই প্রসেসটা বেশি ফিজিবল হবে। কেন বেশি ফিজিবল হবে? কারণ অবশ্যই ম্যাঙ্গানিজ নিজের হাইলি স্টেবল কনফিগারেশন থেকে স্টেবিলিটি কমাতে চাইবে না। স্টেবিলিটি কমিয়ে ওর কি লাভ? ও 3d5 ওর হাফ ফিল্ড আছে, ওর অরবিটাল হাফ ফিল্ড আছে, ও স্টেবল আছে, কিন্তু এর কোনো অ্যাজ সাচ স্টেবিলিটি নেই। ইন আদার টার্মস দেখতে গেলে তুমি দেখতে পাবে 3d3 তে আলাদাই স্টেবিলিটি আছে। 3d3 এর যে স্টেবিলিটিটা সেটা আমরা বলে থাকি কমপ্লিট T2G অরবিটাল দিয়ে। সেটা কি জিনিস এখন হয়তো বুঝতে পারবে না, কারণ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি লেকচারটা তো এখনো নেওয়া হয়নি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি লেকচারটা যখন নেবো তখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়ানোর সময় জিনিসটা আমি পড়াবো, এবং তখন আমি বুঝিয়েও দেবো খুব ভালো করে যে T2G আর EG অরবিটাল এগুলো কি জিনিস। এখন আপাতত জেনে রাখো এর কমপ্লিট T2G হওয়ার কারণে D3টা সবসময় খুব স্টেবল কনফিগারেশন হিসেবে আমরা ধরে থাকি, ঠিক আছে? বেশ, তাহলে এর স্টেবিলিটি অনেক বেশি এর তুলনায়। আর এমনিতেও যদি T2Gটা তুমি নাও কনসিডার করো, তাও দেখতে গেলে 3d5 থেকে 3d4 কোনোদিনই ফিজিবল নয়। সেই জন্য এটা মোর ফিজিবল, এটা লেস ফিজিবল। এরকম কোয়েশ্চেন আসতে পারে, এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে তোমাকে বলে দিল কোন প্রসেসটা বেশি ফিজিবল, কিংবা আরো যদি যিনি কোয়েশ্চেন সেট করছেন তার যদি ইচ্ছে করে যে কোয়েশ্চেনটাকে ফিজিক্যাল কেমিস্ট্রির সাথে মিক্স করা যায়, তাহলে এরকম ভাবে বলা যেতে পারে যে এই পার্টিকুলার রিয়াকশনটার জন্য যদি আমি বলি এই রিয়াকশনটার জন্য ইনটটা হচ্ছে E1 আর এই রিয়াকশনটার জন্য ইনটটা হচ্ছে E2, তাহলে তোমাকে অপশন দিয়ে দেওয়া যেতে পারে কি হবে, E1 ইকুয়াল টু E2, না E1 লেস দেন E2, না E1 গ্রেটার দেন E2, না E1 বা করে দাও নান অফ দ্য অ্যাবভ। তাহলে যদি তোমাকে এই কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হতো কালকে, ট্রাই করে দেখো, ঠিক? ট্রাই করেছো? তাহলে এখানে যদি দেখি আমরা একই ব্যাপার, ইএমএফ
অফ আ সেল বা ইএমএফ অফ আ পার্টিকুলার হাফ সেল, এগুলোকে হাফ সেল বলে কারণ এগুলোতে প্রত্যেকটা ইলেকট্রন আছে। একটা প্রসেস হচ্ছে ক্রোমিয়াম +2 থেকে +3 দিয়ে যাচ্ছে, অক্সিডেশন স্টেট ইনক্রিজ করছে মানে অক্সিডাইজ হচ্ছে। ম্যাঙ্গানিজ +2 থেকে +3 দিয়ে যাচ্ছে, অক্সিডাইজ হচ্ছে। তাহলে একটা পার্টিকুলার অক্সিডেশনের যে ইএমএফ, সেই ইএমএফটা যদি ক্রোমিয়ামের E1 হয়, ম্যাঙ্গানিজের E2 হয়, কোন প্রসেসটা বেশি ফিজিবল ছিল? এই প্রসেসটা অবশ্যই বেশি ফিজিবল ছিল। তাহলে এর E1টা অবশ্যই অনেক বেশি, এর E2 অনেক কম। দেখা যাবে আসলে রিয়েল লাইফে দেখা যেতে পারে যে E1টা পজিটিভ হবে আর এই E2টা তো নেগেটিভ হয়ে যাবে, এতই কম। এর যদি আমি E2 বলি, এটা তো নেগেটিভ ভ্যালু চলে আসবে। তাহলে অবশ্যই E1 ইজ গ্রেটার দেন E2, ঠিক না? তো এরকম ভাবে কোশ্চেনটাকে ফ্রেম করা যেতে পারে। এখানে কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রির কনসেপ্ট আছে, এর কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রির কনসেপ্ট আছে, কিন্তু তার সাথে মিক্স করা আছে কি না, তুমি ক্রোমিয়ামের এইগুলো করতে পারো কিনা, ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো জানো কিনা, এরকম ভাবে কোশ্চেন জেনারেট করা যেতেই পারে। আচ্ছা, যখন বললাম আরেকটা ভ্যারিয়েন্ট বলে দিয়ে, যে এর আরেকটা কোশ্চেন ভ্যারিয়েন্ট হতে পারে, যেরকম ভাবে করা যেতে পারে, বলা যেতে পারে যে হু ইজ আ বেটার রিডিউসিং এজেন্ট among chromium +2 and Mn+2, which is a better reducing agent? এই সেম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, অ্যাপ্রোচটা বুঝে নাও, কোয়েশ্চেন করতে পারবে। among কারা কারা, chromium +2 Mn+2, দেখো এটাও কোয়েশ্চেন পেপারে বলতে পারে। একই ব্যাপার, কে ভালো রিডিউসিং এজেন্ট? যে ভালো নিজে অক্সিডাইজ হতে পারে, যে অপোনেন্ট মানে যে তার সাথে যে থাকবে তাকে রিডিউস করতে পারবে বেটার, সেই তো ভালো রিডিউসিং এজেন্ট। তাহলে সে নিজে ভালো অক্সিডাইজ হতে পারবে, তবেই সে রিডিউসিং এজেন্ট। আর নিজে ভালো অক্সিডাইজ হতে গেলে তার অক্সিডেশন পটেনশিয়াল বেশি হতে হবে। কার অক্সিডেশন পটেনশিয়াল বেশি ছিল? E1 বেশি ছিল, তাহলে অবশ্যই আনসার ক্রোমিয়াম হবে। তো এরকম কোয়েশ্চেন দিয়ে দেবে তোমাকে, এটাকে ঘুরিয়ে দেবে হু ইজ আ বেটার অক্সিডাইজিং এজেন্ট, ঠিক তোমার আনসারটা পাল্টে যাবে, ঠিক তোমার আনসারটা Mn2+ হয়ে যাবে তখন। কেন? কে অক্সিডাইজিং এজেন্ট? যে ভালো অপোনেন্টকে অক্সিডাইজ করতে পারে বা নিজে রিডিউস হতে পারে। সরি, তখন অপশনটা এটা থাকবে না, তখন অপশনটা হয়ে যাবে ক্রোমিয়াম +3 আর Mn+3 দিয়ে দেবে, অবভিয়াসলি এটা দিয়ে দেবে। এদের দুজনের মধ্যে কে বেটার অক্সিডাইজিং এজেন্ট তোমাকে হয়তো জিজ্ঞেস করে নিল, তাহলে হয়তো অপশনে তোমার কাছে ক্রোমিয়াম +3 আর ম্যাঙ্গানিজ +3 কে বেটার অক্সিডাইজিং এজেন্ট। তো একই লজিক দিয়ে হবে এটাও, যে যদি ক্রোমিয়াম 2+ থেকে ক্রোমিয়াম 3+টা ফিজিবল ছিল, তাহলে নিশ্চয়ই ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম 2+টা ফিজিবল নয়। বুঝতেই পারছো, কারণ একটা রিঅ্যাকশনকে উল্টে দিলে সবসময় তার ইএমএফ মাইনাস হয়ে যায়। যা ইএমএফ আছে তার সাথে একটা মাইনাস সাইন মাল্টিপ্লাই করে দিই আমরা। তো যদি পজিটিভ ছিল তবে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর এটা নেগেটিভ ছিল মানে এটা পজিটিভ, মানে উল্টোটা ফিজিবল। এরকম ভাবে দেখতে পারো যে অবশ্যই 4 থেকে 5-এ তো নিশ্চয়ই আসতে চাইবে, 5 থেকে 4-এ না যেতে চাইলেও, ঠিক? তাহলে এটা বেশি ফিজিবল, কারেক্ট? আচ্ছা, আর 3টা যেহেতু স্টেবল ছিল T2G দিয়ে, 3 থেকে 4-এও আসতে চাইবে না, তাহলে এখানে আনসারটা ঠিক পাল্টে যাবে, Mn+3 উইল বি ইওর আনসার, কারণ Mn+3 আসতে চাইবে, এর ফিজিবল হবে। তো এইরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, ইএমএফ অফ দ্য সেল, ইলেকট্রোকেমিস্ট্রির সাথে মিক্স করে, রিডক্সের সাথে মিক্স করে অনেকভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে। কনসেপ্ট এইটুকুই যে যেখান থেকে যেখানে যাচ্ছে শুধু অক্সিডেশন স্টেটের চেঞ্জটা দেখো। এখান থেকে +2 থেকে +1 যেমন হলো, +2 থেকে +3 একটার অক্সিডেশন স্টেট চেঞ্জ। তো জাস্ট অক্সিডেশন স্টেটের চেঞ্জ দেখো, নর্মাল যে এলিমেন্ট আছে তার কনফিগারেশন লেখো, সেখান থেকে যেখানে অবধি গেছে তার কনফিগারেশন লেখো, বাস লিখে তারপর কম্পেয়ার করো স্টেবিলিটি দিয়ে। আর স্টেবিলিটি কি দিয়ে চেক করার আছে? কয়েকটাই জিনিস আছে, হাফ ফিল্ড, ফুল ফিল্ড, আর এটা যেটা আমি এখন বললাম D3 কনফিগারেশন খুব স্টেবল, এটা অনেক জায়গায় কাজে লাগে। এটা T2G কমপ্লিট T2G ফিল্ড থাকে বলে এর স্টেবিলিটি অনেক বেশি। তো এই কয়েকটা জিনিস দিয়ে আমরা কিন্তু কাজ করে দিতে পারি স্টেবিলিটির ব্যাপারে। তো দ্যাটস অল অ্যাবাউট আয়নাইজেশন এনার্জি। আই থিঙ্ক এর বেশি আর তো কোনো দরকার নেই, বাস আয়নাইজেশন এনার্জি এইটুকুই যথেষ্ট। আচ্ছা, আয়নাইজেশন এনথালপির পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অবশ্যই অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেটগুলো পড়ে দিলে, হ্যাঁ পড়ে নিলে হয়ে যাবে অক্সিডেশন স্টেট। হ্যাঁ ঠিক আছে, পড়া যাক অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট বলতে ছোটবেলা থেকে ক্লাস 8-9 থেকে পড়ে আসছো, ডি ব্লক এলিমেন্টস আর শোয়িং ভ্যারিয়েবল ভ্যালেন্সি পড়ে আসছো। অনেকগুলো ভ্যালেন্সি দেখায়, বাংলা টার্মটা আমি জানি না খুব ভালো। তো অনেকগুলো ভ্যালেন্সি দেখায় মানে যদি +1ও দেখাচ্ছে, +2ও দেখাচ্ছে, +3ও দেখাচ্ছে, মানে মোর দেন 1 ভ্যালেন্সি দেখায়। যেমন ছোটবেলা থেকে তো ডি ব্লক বলে না, ছোটবেলা থেকে বলে হয়তো কপার +1এও থাকে, কপার +2তেও থাকে, বলে আমরা এর ভ্যালেন্সি, এর ভ্যারিয়েবল ভ্যালেন্সি। তো কেন ভ্যারিয়েবল ভ্যালেন্সি? কারণ যেমন যেমন আমাদের কাছে, যদি আমরা ওই আবার ফার্স্ট মানে 4th পিরিয়ডটা নিয়ে কাজ করছি, 4th পিরিয়ডটা নিয়ে এক্সপ্লেনেশন দিচ্ছি, যদি আমার কাছে যে কোনো একটা এলিমেন্ট থাকে 4th পিরিয়ডে, তার কনফিগারেশন তো 4s2 আর 3d 1 to 10 যা খুশি হতে পারে, ঠিক? এটাই কনফিগারেশন। তো তাহলে অবশ্যই তার দুটো ইলেকট্রন তো যাবেই প্রথমে, কারণ তার 4s হচ্ছে একদম পেনাল্টিমেট লাস্ট, তো তার দুটো ইলেকট্রন তো অবশ্যই যাবে।
তার মানে প্রত্যেকে এভরিওয়ান উইল শো +2 অক্সিডেশন স্টেট। এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপ্ট ফার্স্ট স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম দেখায় না +2, স্ক্যান্ডিয়াম একটাই অক্সিডেশন স্টেট দেখায় +3 এন্ড দ্যাটস ইটস অনলি অক্সিডেশন স্টেট যেখানে সে স্টেবল থাকে। আচ্ছা, তাহলে বাকিরা এক্সেপ্ট স্ক্যান্ডিয়াম, বাকিরা সবাই +2 অক্সিডেশন স্টেট নিশ্চয়ই দেখাবে। এরপর দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে ডি এর থেকে একটা, দুটো, তিনটে, চারটে ইলেকট্রন বেরোতেই থাকতে পারে, এবং বেরোতে থাকতে পারলে কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ব্যালেন্সই শো করতেই পারে সব কিছু কেমিস্ট্রিতে। কিন্তু হবে কোনটা? তাই বলি কেমন হবে যে প্রত্যেকেই সব লুজ করে দেবে এবং সব অক্সিডেশন স্টেট সবাই দেখাবে, তা না। পার্টিকুলার কিছু এলিমেন্ট কিছু অক্সিডেশন স্টেট দেখায়, যেমন ম্যাঙ্গানিজ সব থেকে বেশি রেঞ্জের অক্সিডেশন স্টেট দেখায়। কেন? সেটা ডিটারমাইন হয় স্টেবিলিটি দিয়ে। বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরস আমরা এক্সপেরিমেন্ট করে দেখি, এবং সেই সমস্ত কন্ডিশনে ফ্যাক্টরসে আমরা দেখি কোন পার্টিকুলার স্পিসিটা স্টেবল থাকছে। যে পার্টিকুলার স্পিসিটা স্টেবল থাকছে সেটা আমরা কনক্লুড করতে পারি যে পার্টিকুলারলি কোন কোন অক্সিডেশন স্টেট কে শো করতে পারবে। তো এটার জন্য একটা টেবিল আছে, যে টেবিলটা মুখস্থ রাখা খুবই দরকার আমি বলবো। তো একদম এলিমেন্টগুলো লিখে রাখো, একটু বড় করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ অবশ্যই। আচ্ছা, স্ক্যান্ডিয়াম একটাই দেখায় +3, টাইটানিয়াম দেখায় 2, 3। আচ্ছা, এরা প্রত্যেকে 2, 3 তো দেখাবেই। তারপর আমি এগোচ্ছি, 2, 3, এ তো সব দেখায় 6 পর্যন্ত, এ তো একদম 7 পর্যন্ত দেখাবে, প্রত্যেকে 2, 3 দেখাবে। Fe2 + Fe3+ তুমি জানো, কোবাল্টেরও +2, +3 থাকে, +2, +3 প্রত্যেকের থাকে, নিকেলেরও থাকে, কপারের থাকে +1 আর +2, এটাও জানো। আর জিঙ্কটাও একটা খুব বড় এক্সেপশন, যে খালি +2ই দেখায়, আর কোনো অক্সিডেশন স্টেট দেখায় না। জিঙ্ক অনলি শোজ +2 অক্সিডেশন স্টেট। তার রিজন ভেরি ইজি, এটাও আগে লিখে দিচ্ছি ওপরে। জিঙ্ক শোজ only +2 অক্সিডেশন স্টেট। ওয়াই? এর রিজন কি আছে? কনফিগারেশন। যা আনসার চাই ইনঅর্গানিকে কনফিগারেশন দেখো, জিঙ্কের কনফিগারেশন দেখো, 4s2 3d10, দুটো ইলেকট্রন দিয়ে চলে গেল +2 অক্সিডেশন স্টেট, বাঁচলো কি 3d10 ফুলফিল্ড অরবিটাল 3d10 সাবশেল। আমি তাহলে 3d সাবশেল যদি ফুলফিল হয়, ও কি আর চাইবে যেতে কোনোভাবে? ফুলফিল্ড ইজ দি মোস্ট স্টেবল, মানে ইটস দ্য মোস্ট স্টেবল কেস পসিবল ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি। এর থেকে স্টেবল কিছু হতেই পারে না। তাহলে অবশ্যই ও আর কোথাও যাবে না, সে হলো জিঙ্ক 2তেই খুশি, জিঙ্ক +2, আর কিছু শো করে না। ঠিক আছে, বেশ। আচ্ছা, এরপর টেবিলটা এখানে কমপ্লিট কিন্তু নয়, টেবিলটা এখানে বলতে হবে। 2, 3, টাইটানিয়াম 4, ক্রোমিয়াম 2, 3, 4। আচ্ছা, ভ্যানাডিয়াম 5ও দেখায়, ভ্যানাডিয়াম 5ও দেখায়। ক্রোমিয়াম তো 4, 5, 6 পর্যন্ত দেখায়। ম্যাঙ্গানিজ 4, 5, 6, 7 পর্যন্ত দেখায়। ঠিক আছে, বেশ। আপাতত এই কটা মনে রাখলে আমার মনে হয় তোমার কাজ চলে যাবে। এর বেশি আর অক্সিডেশন স্টেট মুখস্থ করার দরকার নেই, এরকম ভাবে মনে রাখতে পারো, এটা কন্টিনিউয়াস বাড়বে। তারপরে সবাই 2, 3, 2, 3 দেখায়, আর 1, 2 দেখায় কপার আর জিঙ্ক। যদিও এরা এখানে কোবাল্ট আছে, নিকেল আছে, এরা 4+4 অক্সিডেশন স্টেটও দেখায়, কিন্তু আমার মনে হয় না সেটা প্রয়োজন। চাইলে তোমরা লিখে নিতে পারো, এখানে +4+4 লিখে নিতে পারো, তাহলে আমি যে অর্ডারটা বললাম মনে রাখার, সেটা একটু ভ্যালিড হবে না আর কি। এটাতে ভালো মনে রাখা যায় আর কি। আমি এভাবেই মনে রাখতাম যে এখানে +3, এরপর কন্টিনিউয়াস বাড়তে থাকবে ম্যাঙ্গানিজ পর্যন্ত, ম্যাঙ্গানিজ ম্যাক্সিমাম দেখায় +7 পর্যন্ত, তারপরে সবাই 2, 3, 2, 3, কপারটা তো জানি 1 আর 2, আর জিঙ্ক 2। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো, কারণ ম্যাঙ্গানিজ পর্যন্ত যা কোয়েশ্চেন আসবে তোমার কাছে আসবে, এর পরে আর কোয়েশ্চেন সেরকম আসবে না। বেশ, যাই হোক, এই হলো অক্সিডেশন স্টেট, এবং এটা ইম্পর্টেন্ট। এটা চেষ্টা করো আমি যেভাবে বললাম সেভাবে পারলে মুখস্থ রাখো, বা যদি তোমরা কোনো নিজেদের মতন কোনো মুখস্থ রাখতে চাও সেটাও করতে পারো। ঠিক আছে, বেশ, এই হচ্ছে অক্সিডেশন স্টেট। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, প্রত্যেকের একটা করে কমন অক্সিডেশন স্টেট হয়। এদের তো বলার দরকার নেই, এদের তো একটা করে অক্সিডেশন স্টেট আছে। আমি গোল করছি, এরা প্রত্যেকে, এদের একটাই অক্সিডেশন স্টেট আছে। বাকি টাইটানিয়াম যে আছে, টাইটানিয়াম +4 অক্সিডেশন স্টেটে ম্যাক্সিমাম স্টেবল, ভ্যানাডিয়াম +5 এ স্টেবল। তোমার ক্রোমিয়ামের দুটো অক্সিডেশন স্টেট স্টেবল, 3, 6 দুটোই স্টেবল। ক্রোমিয়াম +3 তো এক্সিস্ট করে, জানি Cr+3 কোন কালারের হয়? গ্রিন কালারের হয়। +6 এ কোথায় এক্সিস্ট করে? Cr2SO2- পড়বো আজকে, বা হয়তো পরের লেকচারে পড়বো হয়তো, ডাইক্রোমেট। ঠিক আছে, ম্যাঙ্গানিজের +2, +7, ইভেন সার্কেল করছি না, কিন্তু মনে রাখবে, স্কোয়ার করে দিচ্ছি, 4 + 4 অক্সিডেশন স্টেট। এই তিনটে কিন্তু খুব স্টেবল অক্সিডেশন স্টেট, এর তিনটে এক্সিস্ট করে কিন্তু, মাথায় রাখবে। এর 6 খুব রেয়ার, এর +6 ভীষণ রেয়ার ম্যাঙ্গানিজের, লিখে রাখছি আমি। ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট,
যে ম্যাঙ্গানিজের জন্য 2, 4, 7 এগুলো হচ্ছে স্টেবল, এগুলো হচ্ছে স্টেবল কনফিগারেশন। কেন স্টেবল আসছি কিছুক্ষণ পরে। আর +6 এটা হচ্ছে রেয়ারেস্ট, এটা অনলি সলিড ক্রিস্টাল ফর্মে যখন থাকে তখন কিছু কিছু জায়গায় খুব রেয়ারলি +6 অক্সিডেশন স্টেটে থাকে, আদারওয়াইজ +6 অক্সিডেশন স্টেটে থাকে না। +6 অক্সিডেশন স্টেট যদি কখনো ফর্ম হয়ে যায় না ভুল করেও, সঙ্গে সঙ্গে ওটাকে ডিসপ্রপোর্শনেট করে যায়। ডিসপ্রপোর্শনেশন মানে জানো নিশ্চয়ই, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন এমন একটা রিয়াকশন যে পার্টিকুলার রিয়াকশনে একটাই কম্পাউন্ড, একটাই মলিকিউল বা যাই বলো, সেটা অক্সিডাইজও হয় অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসও হয়। তার দুটো মোল, এক মোল অক্সিডাইজ হয়, এক মোল সাথে সাথে রিডিউস হয়। রিডক্স কাকে বলে? যেখানে দুটো কম্পাউন্ড থাকে, একটা অক্সিডাইজ হয় একটা রিডিউস হয়। কিন্তু ডিসপ্রপোর্শনেশন কাকে বলে? যেখানে একজনেরই দুটো মোল থাকে, একটা মোল অক্সিডাইজ হয় একটা মোল রিডিউস হয়। তো এখানে কি হয়ে যায়, যদি কখনো +6 তৈরি হয়ে যায় এর সঙ্গে সঙ্গে ডিসপ্রপোর্শনেট করে যায়, ডিসপ্রপোর্শনেশন হয়ে যায় এর মধ্যে, এবং ডিসপ্রপোর্শনেশন হয়ে এ +7 আর তার নিচে +4 দিয়ে দেয়। কারণ অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, যদি একটাকে অক্সিডাইজ হতো তাহলে তাকে তার অক্সিডেশন মানে সবসময় জানবে অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে, বাড়ছে। অক্সিডেশন হচ্ছে মানে অক্সিডেশন স্টেট বাড়বে, আর রিডাকশন হচ্ছে মানে অক্সিডেশন স্টেট কমবে। অক্সিডেশন স্টেট যদি বাড়ার হয় তাহলে +6 থেকে +7 এ যাবে, কমার হয় +6 থেকে +4 এ আসবে, কারণ এটাই স্টেবল। +5 এগুলো রেয়ার কেস। ঠিক এই জিনিসটা মাথায় রাখবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা আমি ডিসকাস করলাম এখানে। হলো অক্সিডেশন স্টেটের ব্যাপার এটাই এনাফ। আর চাইলে তো বাস বাকি ঠিকই আছে, বাকি আয়রন +6 দেখায়, চাইলে লিখে নাও। বাট ওই বললাম এই +4 +4 +6 এর ব্যাপারে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু লিখে দিলে রিদমটা নষ্ট হয়ে যাবে। যাই বেশ, এরপর আমরা আরো কয়েকটা পয়েন্ট ডিসকাস করে নিচ্ছি, এই অবধি কপি করে নিও পজ করে। এরপরে যে পার্টটা আমরা ডিসকাস করব সেটা অক্সিডেশন স্টেট রিলেটেডই। সেটা হচ্ছে যে আমরা জানি পি ব্লকে যে এলিমেন্টগুলো হয়, পি ব্লক এলিমেন্ট একটা প্রপার্টি শো করে যেটাকে বলে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট সাথে সাথে তোমাদের হয়তো কিছুটা পি ব্লক হয়ে যাচ্ছে, যাই হোক। তো ইনার্ট পেয়ার এফেক্ট জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে লোয়ার মেম্বার্স, মানে গ্রুপে যদি তুমি যদি গ্রুপ 13 এর কথা বলো তাহলে, বা গ্রুপ 14 এর কথাও বলো যদি, তাহলে একদম গ্রুপের যদি তুমি নিচে চলে যাও, লাস্টের দিকের যে মেম্বারগুলো তারা কিন্তু চেষ্টা করে গ্রুপ অক্সিডেশন স্টেট থেকে কম, প্লাস দুটো অক্সিডেশন স্টেট কমে থাকার। কেন? তাদের এদের এস আর পি থাকে, তো এদের এসে যে দুটো ইলেকট্রন থাকে আর পিতে যটা ইলেকট্রন থাকুক না কেন, গ্রুপ 13 এবং পিতে 3টে ইলেকট্রন থাকবে, তো যটা ইলেকট্রন থাকুক না কেন এদের এইগুলো তো টেক পার্ট করে রিয়াকশনে। কিন্তু অনেক সময় কি হয়, P1 সরি S2 আর P1 হবে, যাই হোক, তো P1 তো রিয়াক্ট করে যাবে, কিন্তু এই যে S2 এসে যে দুটো আছে ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন ইনার্ট হিসেবে থেকে যায়। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ S অরবিটালটার পেনিট্রেশন পাওয়ার খুব হাই, স্ফেরিক্যাল অরবিটাল হয় এবং তার পেনিট্রেশন পাওয়ার খুব হাই, সেই জন্য সে নিউক্লিয়াসের খুব কাছে থাকে। থাকার কারণে এসে যে ইলেকট্রনগুলো, অরবিটাল তো কোনো তোমার অরবিট নয় যে ঘুরছে এরকম ভাবে ইলেকট্রন, ওটা তো আমরা দেখাই। অরবিটাল তো কি, ওটা একটা জাস্ট প্রবাবিলিটি, একটা স্পেসের মধ্যে প্রবাবিলিটি ইলেকট্রনের থাকার, যে কোনো জায়গায় থাকতে পারে। তো নিউক্লিয়াসের বেশি কাছে হলে ওই পার্টিকুলার ইলেকট্রনটাকে রিয়াকশনের জন্য বের করা, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে পার করে, সেটা অনেকটা কঠিন হয়ে যায়। সেই জন্য এই এস গুলো অনেক সময় রিয়াকশনে টেক পার্ট করে না। তখন এর গ্রুপ অক্সিডেশন স্টেট 2 আর 1, ধরো 3s2 আর 3p1 যদি আছে, ধরো তাহলে 3s2 আর 3p1 হওয়ার ফলে এর টোটাল আউটার মোস্ট শেলে 3 শেলে ইলেকট্রন কত আছে? 2 আর 1 তিনটে। গ্রুপ অক্সিডেশন হওয়ার কথা 3+3, কিন্তু এই ইনার্ট পেয়ার এফেক্টের চক্করে কি হয়, +1 এই পি এর একটা ইলেকট্রনই বেরোতে পারে এবং একটা ইলেকট্রনই বন্ড ফর্মেশন করে দেয়। এসের যে দুটো ইলেকট্রন তারা বন্ড ফর্মেশন করতে পারে না, এবং সেটাকে আমরা ইনার্ট পেয়ার এফেক্ট বলে থাকি। এটা যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো আমরা একটা জিনিস দেখে থাকি যে বোরনের তো +3 স্টেবল হয়, অ্যালুমিনিয়ামেরও +3 স্টেবল হয়, গ্যালিয়ামেরও +3 স্টেবল হয়, কিন্তু ইন্ডিয়ামের +1 স্টেবল হয়, আর থ্যালিয়ামের 100% +1 স্টেবল হয়। ব্যাপারটা বুঝতে পারছো? এরা কিন্তু 3টে ইলেকট্রন করে দিতে পেরেছিল। গ্যালিয়ামেরও কিন্তু এক্সিস্ট করে +1, কিন্তু এটা আনস্টেবল হয়। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে এখান থেকে একটা জিনিস ইনফার করার আছে যে পি ব্লকে গ্রুপে নামলে ইনার্ট পেয়ার এফেক্টের চক্করে গ্রুপ অক্সিডেশন স্টেট যা থাকবে তার থেকে 2 কম এটা এক্সিবিট করার টেন্ডেন্সি থাকে। গ্রুপ 14 এর জন্য সিমিলারলি গ্রুপ অক্সিডেশন স্টেট 4, 2 কম মানে +2 অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি থাকে।
তো এই যে জিনিসটা এর ঠিক উল্টোটা হয় ডিএনএফ ব্লকে। এবার ফিরি ডিএনএফ ব্লকে, তো উল্টোটা হয় ডিএনএফ ব্লকে, ডি ব্লকে বেসিক্যালি। তো ডি ব্লকে কি উল্টোটা হয় না, ডি ব্লকে আমার ডি ব্লকে আমি ওটা জাস্ট তোমাকে বোঝাতে বললাম ইনার্ট পেয়ার এফেক্টটা। ডি ব্লকে আমরা যদি দেখি তাহলে আমাদের যে হেভিয়ার মেটালস আছে তারা ওখানে যেমন 2 অক্সিডেশন স্টেট কম প্রেফার করছিল, এখানে কিন্তু এরা প্রেফার করে হায়ার অক্সিডেশন স্টেট। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এরা হায়ার অক্সিডেশন স্টেট প্রেফার করে। ঠিক আছে, বেশ, এটা একটা পয়েন্ট ছিল যেটা নোট ডাউন করতে পারো। বাস, দ্যাটস অল অ্যাবাউট অক্সিডেশন স্টেট। আচ্ছা, এটার একটা কোয়েশ্চেন বলা যেতে পারে যে আমরা যদি বলি ক্রোমিয়াম, এই কোয়েশ্চেনটা ভালো, ইন 6th অক্সিডেশন স্টেট, আর ঠিক তার নিচে যে আছে মলিবডেনাম ইন 6th অক্সিডেশন স্টেট, অ্যান্ড ঠিক তার নিচে আছে এই টাংস্টেন, সেও ইন 6th অক্সিডেশন স্টেট, যে কোনো যদি একটা কম্পাউন্ডে প্রেজেন্ট থাকে, তাহলে এদের মধ্যে কে বেটার, কি হবে কি হবে কি হবে কি হবে তোমার অক্সিডাইজিং এজেন্ট হবে বলো? কে বেটার অক্সিডাইজিং এজেন্ট হবে বলো? তাহলে যদি 6th আছে, তাহলে ও যদি কাউকে অক্সিডাইজ করছে তাহলে ও নিজে রিডিউস হচ্ছে, তাহলে ক্রোমিয়াম 6 থেকে রিডিউস হলে নিচে আসবে, 6টা কমে 5 হবে, 5 তো হবে না, 3 হবে, বা যা খুশি হবে, 6 এর থেকে কম হবে। মলিবডেনামেরও 6 এর থেকে কিছু একটা কম হবে, এখানেও 6 এর থেকে কিছু একটা কম হবে। এবার এই যে জিনিসটা বললাম, হেভিয়ার মেটালস প্রেফার হায়ার অক্সিডেশন স্টেট, তাহলে হেভিয়ার কে? ক্রোমিয়ামের পর মলিবডেনাম, তারপর টাংস্টেন, তাহলে সব থেকে হেভি তো টাংস্টেন। টাংস্টেন আর মলিবডেনাম এরা যদি হেভিয়ার মেটাল হয়, এরা কিন্তু হায়ার অক্সিডেশন স্টেটটাকে প্রেফার করবে, 6টাকে প্রেফার করবে, এরা আসতে চাইবে না তার থেকে কমে, +3 হোক, 4 হোক, 5 হোক, যা খুশি হোক। এটা মানে হচ্ছে 6 এর থেকে কিছু কমে আসবে। কততে আসবে সেটা তো ডিপেন্ড করবে পার্টিকুলার রিঅ্যাকশনটার উপর, আমি জেনারেলাইজড কেস বলছি। কমে আসবে, তো কমে আসতে কিন্তু তারা প্রেফার করবে না, তারা কিন্তু ওই হায়ার অক্সিডেশন স্টেটেই থাকতে প্রেফার করবে। কিন্তু তার জায়গায় ক্রোমিয়ামকে যদি তুমি বলো, ক্রোমিয়াম কিন্তু খুশি খুশি চলে আসবে +3তে, কারণ ও হেভিয়ার নয়, হেভিয়ার আসতে চাইবে না, ও কিন্তু আসতে চাইবে, তো যেহেতু আসতে চাইবে সেহেতু ও বেটার অক্সিডাইজিং এজেন্ট হবে। আনসার ইজ ক্রোমিয়াম। ঠিক, so this was an application of this point, right? Done? Okay. আচ্ছা, হয়ে গেছে। ইলেকট্রোড পোটেনশিয়ালের একটা ট্রেন্ড তোমাদের বইও আছে, এবং ইলেকট্রোড পোটেনশিয়াল কোন পোটেনশিয়ালের কথা বলা হচ্ছে এখানে? +2 থেকে মেটালে 0-এ, এই পোটেনশিয়ালের কথা বলছি আমি। মানে পার্টিকুলার ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে কি, আমি যদি একটা মেটালের ইলেকট্রোড তৈরি করি এবং তাকে যদি আমি +2 থেকে 0-তে নিয়ে যাই, অক্সিডেশন স্টেট, মেটালটাকে ডিপোজিট করিয়ে দিই, ঠিক, মানে রিডাকশন করে, তাহলে এই রিডাকশন পোটেনশিয়ালের কথা বলা হচ্ছে। তো তার ট্রেন্ডটা দেখা যেতে পারে, তার ট্রেন্ডের যে গ্রাফ হয়, তার ট্রেন্ডের গ্রাফের একটাই মাত্র অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে এটা, যে আমরা যদি এই যে পয়েন্টটা, এটা যদি আমি 0 ভোল্ট বলি, 0 ভোল্ট তোমরা নিশ্চয়ই জানো, হাইড্রোজেন ইলেকট্রোডের ইলেকট্রোকেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছো, যদি পড়ানো হয়েছে এখন ইলেকট্রোকেমিস্ট্রি আমি জানি না, ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়ানো হবে তোমাদের। ইলেকট্রোকেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়বে যে হাইড্রোজেন ইলেকট্রোডের যে পোটেনশিয়াল হয়, রেফারেন্স পোটেনশিয়াল বলে আমরা সেটাকে, সেটা 0 ভোল্ট হয়। তো এবার আমরা যে কোনো একটা যদি মেটালের দেখি যে ট্রেন্ডটা এরকম ভাবে ওঠে, ওঠার পর একটা ডিপ হয়, তারপর আবার এরকম ভাবে ওঠে, আর একটা ডিপ হয়, ছোট ওঠে, বাট মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা এখানে চলে যায় একবার, তারপর এটা ফিরে আসে এখানে। আর এই পার্টিকুলার যে এলিমেন্টের নাম হচ্ছে কপার, এটা আমি 3D সিরিজের জন্য আঁকছি, এখানে অনেক এলিমেন্ট আছে, পরপর সবাই আছে, কিন্তু এখানে কোয়েশ্চেন এলে একটা জায়গা থেকে আসবে যেখানে এক্সেপশন আছে, সেটা হচ্ছে কপার কিন্তু উঠে গেছে, বাকি জিঙ্ক এখানে আছে, বাকি যত এলিমেন্ট সব নিচে আছে, কপার কিন্তু উঠে গেছে 0 থেকে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এদিকে আছে অবশ্যই বাড়ছে, তো এদিকে পজিটিভ, এদিকে কি আছে? নেগেটিভ। ঠিক আছে, আমি +2 থেকে 0 হওয়ার কথা বলছি, কারেক্ট? এবার তাহলে তুমি বুঝতে পারছো এদের প্রত্যেকেরই কিন্তু +2 থেকে 0 হওয়ার ইলেকট্রোড পোটেনশিয়াল কপার ছাড়া, মানে আদার দেন কপার, E0 ফর +2 to 0। ব্যাপারটা বুঝতে পারছো? +2 থেকে 0-তে যাওয়া, 0 মানে পিওর মেটাল, +2 মানে সল্টে, যদি ধরো CuSO না, যে কোনো CuSO4, ধরো CuSO4 হয়, তাহলে Cu2+, সেখান থেকে Cu0 মেটালে আসা। এই পোটেনশিয়ালটা কিন্তু নেগেটিভ সবার, কপার ছাড়া। কপারের কিন্তু এটা পজিটিভ। আর তুমি নিশ্চয়ই জানো যে কোনো প্রসেসে যদি ইএমএফ নেগেটিভ হয়, তাহলে সেই প্রসেসটা কোনো মতেই ফিজিবল নয়। যদি পজিটিভ হয় তবেই, সরি লিখলাম এটা পজিটিভ, যদি পজিটিভ হয় তবেই জিনিসটা ফিজিবল।
তাহলে কপার কিন্তু +2 থেকে 0-তে যেতে ফিজিবল। সেই জন্য আমরা খুব বেসিক একটা জিনিস আমরা জানি, ইলেকট্রোকেমিস্ট্রিতে ড্যানিয়েল সেল বা ভোল্টাইক সেল যেটা জেনারেট হয়, সেই ড্যানিয়েল সেলে আমরা জিঙ্ক আর কপার দিয়ে সেটাকে তৈরি করি, যেখানে কপারটা আমাদের ক্যাথোড থাকে, যেখানে Cu2+ সলিউশন থেকে Cu হয়ে ডিপোজিট হয়, কপার হয়ে ডিপোজিট হয়। তাহলে Cu2+ থেকে 0 হতে চায়, কিন্তু এরা কেউ, এই যে জিঙ্ক নিচে আছে, এরা কেউ কিন্তু চায় না, কারণ এটা সবার নেগেটিভ। ঠিক, তাহলে কাল যদি তোমাকে বলা হয় একটা ডাইলিউট অ্যাসিড দেওয়া হয়, ডাইলিউট অ্যাসিড বলতে HCl, H2SO4, H3PO4 যা খুশি দিতে পারে, যে H+ দিতে পারে, ইনঅর্গানিক যে কোনো অ্যাসিড দেওয়া হলো তোমাকে, তার সাথে তোমাকে বলা হলো এই মেটালটা তোমাকে দিয়ে দেওয়া হলো, এদের মধ্যে এই 3D সিরিজের যে কোনো মেটাল অফ 3D সিরিজ দিয়ে দেওয়া হলো। তাহলে তোমাকে বলো হাইড্রোজেন গ্যাস লিবারেট কারা কারা করবে, কারা কারা করবে না, এটা হচ্ছে তোমার একটা কোয়েশ্চেন। উইচ উইল লিবারেট হাইড্রোজেন গ্যাস, উইচ উইল লিবারেট হাইড্রোজেন গ্যাস, দ্যাটস ইউর কোয়েশ্চেন। তো কারা হাইড্রোজেন গ্যাস লিবারেট করবে? তো যারা +2 থেকে 0 হতে চাইছে, তারা কি কখনোই হাইড্রোজেন গ্যাস লিবারেট করতে পারবে? কোনোদিনই পারবে না। কেন না, যদি আমি একটা বেসিক একটা রিয়াকশন দেখি জিঙ্ক দিয়ে, একদম ক্লাস 8 এর রিয়াকশন, এটা জিঙ্কের সাথে আমি যদি HCl এর রিয়াকশন করাই, কি হতো? 2HCl এর রিয়াকশন করাতাম, মনে আছে? ZnCl2 সল্ট তৈরি হতো, প্লাস হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যেত, হাইড্রোজেনের প্রিপারেশন করতাম, বক্স প্রসেস নাকি একটা নাম ছিল, ভুলে গেছি। না, এটা বক্স না, এটা তোমার ল্যাব প্রিপারেশন ছিল, বক্স তো ইন্ডাস্ট্রিয়াল। যাই তো হলো, এটা ঠিক আছে। তো অবভিয়াসলি Zn0 থেকে দেখো +2 তে এসছে, মানে মেটালকে 0 থেকে +2 তে আসাটাকে ফিজিবল করতে হবে, তবেই হাইড্রোজেন গ্যাস লিবারেট হবে। ইন আদার ওয়ার্ডস, +2 থেকে 0 তে আসাটাকে নেগেটিভ করতে হবে, তবেই হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। মানে এরা প্রত্যেকে আদার দেন Cu এরা হাইড্রোজেন গ্যাস লিবারেট করতে পারবে, কিন্তু কপার পারবে না। এটা বোঝা গেল? এবং এখান থেকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাও চলে আসে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি এন্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি ইজ মাচ লিঙ্কড। এখান থেকেই চলে আসে আমাদের ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, যেখানে আমরা দেখতে পারি যে হাইড্রোজেনের তলায় থাকে কপার, সেজন্য কপার কোনোদিনই হাইড্রোজেন গ্যাসকে লিবারেট করতে পারবে না, ডিসপ্লেস করতে পারবে না ফ্রম ইটস সলিউশন, রাইট? এই জিনিসটা ক্লিয়ার? তার মানে এখান থেকে এইটুকু আমরা বলতে পারি, ইনফার করতে পারি যে কপার পারবে না, বাকিটা পারবে হাইড্রোজেন গ্যাস লিবারেট করতে ফ্রম এনি ডাইলিউট ইনঅর্গানিক অ্যাসিড। ডান, ওকে, দিস ইজ ডান। এইটুকুই দেখাচ্ছিল এখানে, বাকি সেরকম দেখাচ্ছিল না। আচ্ছা, আরেকটা ছোট পয়েন্ট তোমাদের বলে দিই, মনে পড়ে গেল হঠাৎ করে, যেটা ইম্পর্টেন্ট বলেই দিতাম, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। একটু আগে দেখলে না, ম্যাঙ্গানিজ +2 থেকে শুরু করে +7 পর্যন্ত সব অক্সিডেশন স্টেট দেখাতো, সব অক্সিডেশন স্টেট শো করতে পারতো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ আমাদের +2 থেকে নিয়ে +7 পর্যন্ত সমস্ত অক্সিডেশন স্টেট শো করতো। তাহলে তুমি বলো +7 অক্সিডেশন স্টেটটা কোথায় শো করতো? এটা অনেক সময় কোয়েশ্চেন থাকে, যেই মেনও এসেছিল, অনেকবারই আসে, এই মেন বারবারই অ্যাসারশন রিজন এটা জিজ্ঞেস করে যে ম্যাঙ্গানিজের +7 অক্সিডেশন স্টেট কোথায় তৈরি হয়। তাহলে মানে সবসময় +7 অক্সিডেশন স্টেট will be formed only with oxygen or fluorine। এছাড়া কোনো অ্যানায়নের সাথে কিন্তু ম্যাঙ্গানিজ +7 দেখাতে পারবে না। তার রিজন কি? তার রিজন হচ্ছে, যদি তুমি একটু মনে করে দেখো পিরিয়ডিক টেবিলে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ইজ দি রিজন। ইলেকট্রোনেগেটিভিটি ইজ দি রিজন। দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু লজিক আছে, লজিকলেস নয়। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কি রিজন দিচ্ছে এখানে? যে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি ছিল? ফ্লোরিন সব থেকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন। এটা তো আমরা সবাই জানি, বেসিক জানি তো। তাহলে ফ্লোরিন আর অক্সিজেন এর হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রনকে টানার ক্ষমতা, আমার সাথে যে বন্ডে আছে, আমাদের মধ্যে যে শেয়ারিং আছে ইলেকট্রনের, সেটাকে টেনে নেওয়ার ক্ষমতা। আমি কতটা নিজের দিকে টেনে নিতে পারবো, পোলারাইজ করতে পারবো কতটা ইলেকট্রনটাকে। তো এখানে পোলারাইজেশন ম্যাক্সিমাম করতে পারে হচ্ছে অক্সিজেন আর ফ্লোরিন, যার ফলে +7 পর্যন্ত এটাকে অক্সিডাইজ করে দিতে পারে এরা দুজন। এবার যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ, সে তত বেশি ইলেকট্রন টানতে পারে। এবার যত বেশি ইলেকট্রন টানতে পারে, তত ভালো সে ওটাকে অক্সিডাইজ করে দিতে পারবে। কারণ অক্সিডেশন মানে কি? ইলেকট্রনের লস। হোয়াট ইজ অক্সিডেশন? ইলেকট্রনের লস বা অক্সিডেশন স্টেটের ইনক্রিজ মানে কি? ইলেকট্রনের লস। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ইলেকট্রনের লস যদি অক্সিডেশন হয়, তাহলে ইলেকট্রনের লস কোথায় বেটার হবে? যেখানে যার সাথে ও বন্ডেড আছে, সে ভালো করে টানতে পারবে ইলেকট্রনটাকে। তো কে ভালো করে টানতে পারবে? যে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে। তো সেটা কে? অক্সিজেন আর ফ্লোরিন। সেই জন্য Mn2O7 এক্সিস্ট করে, যেখানে এখানে A 7 to the 14 -14, এও +7 তো +14, ঠিক? এটা এক্সিস্ট করে। ইভেন MnO3FO এক্সিস্ট করে, এখানে +7, A -6 A -1 এও এক্সিস্ট করে। তো এই কম্পাউন্ডগুলো এক্সিস্ট করে। +7 এ কিন্তু আর কোনো অ্যানায়নের সাথে এক্সিস্টেন্স থাকে না। বেশ, এটা একটা ছোট পয়েন্ট, যেটা আমি তখন বাই চান্স মিস আউট করে গেছিলাম। দ্যাটস অল। আর আচ্ছা, ওয়ান মোর
আচ্ছা, তো যে পয়েন্টটা বলছিলাম যে একটা পার্টিকুলার স্টেবিলিটি একটু ডিসকাস করে দিই। তো চ্যাপ্টার তো যেভাবে এগোতে থাকবে স্টেবিলিটি আমি ডিসকাস করতেই থাকবো। স্টেবিলিটি ওরকমভাবে তো হয় না যে একবারে আমি সমস্ত কিছু স্টেবিলিটি এক জায়গায় চক ডাউন করে দিলাম, এরকম হয় না জিনিসটা। যেমন যেমন এগোবে, যেমন যেমন কম্পাউন্ড আসবে তখন তখন বলতে থাকবো। তো কপারের একটা স্টেবিলিটির উপর কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, বোর্ডেও আসে, যেইতে আসতে পারে, নট দ্যাট বাট ডাব্লিউবিজেইতে আসে, অনেকবারই আসে। আমার ডাব্লিউবিজেইতেও এসেছিল 2023 ইনফ্যাক্ট, যে কপারের যে অক্সিডেশন স্টেট, কি কি অক্সিডেশন স্টেট এক্সিস্ট করে, +1 +2, ঠিক। তো কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা একবার দেখা যাক। মনে আছে 4s1 3d10 হতো, 4s2 3d9 হতো না, সেখান থেকে এক্সেপশন হতো কপারে। তো যখন এই +1 স্টেটে পৌঁছায়, মানে একটা ইলেকট্রন লস করে, তখন প্রথম 4s ইলেকট্রনটা লস করার পর 3d10 হয়ে দাঁড়ায়। তারপর ইলেকট্রনটা লস করার পরে ওর 3d9 হওয়ার কথা। এবার তুমি বলবে যে কিছুক্ষণ আগে তো আমি বললাম যে 3d10 তো ভীষণ স্টেবল, d10 ফুললি ফিল্ড কনফিগারেশন, তো 9 কি করে হবে, মুশকিল হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে মুশকিল হওয়া ঠিক আছে, কিন্তু হয় না এরকম কেমিস্ট্রিতে হয় না। অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বে তোমাকে বলবে যে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট আইডেন্টিফাই করতে আলাদা করে বলে দেবে না, বলবে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট। তুমি লিখবে কিন্তু সবসময় মেজর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট কোনোদিন কেউ লেখে না। কিন্তু এমন কি যে মাইনর প্রোডাক্ট হয় না, সমস্ত কম্পাউন্ডের যে নাম্বার অফ মোলস, তার মধ্যে যে নাম্বার অফ মলিকিউলস, প্রত্যেকে কিন্তু মেজর প্রোডাক্ট দেয় না, কিছু কিন্তু মাইনর প্রোডাক্টও থাকে, কিন্তু সেই মাইনর প্রোডাক্টটা নেগলিজিবল হয়, হয়তো 99.92% মেজর প্রোডাক্ট, বাকি 0.08% যদি মাইনর প্রোডাক্ট হয়, আমরা মাইনর প্রোডাক্টের ব্যাপারে কিছু বলি না। তো সেই সেম ব্যাপারটা এখানেও হয়, সব কিছুই, কিন্তু যেটা বেশি স্টেবল, যেটা বেশি ফিজিবল, আমরা সেটার ব্যাপারেই ডিসকাশন করি। তো এখান থেকে এটা হবে, কিন্তু এটা যেহেতু ফিজিবল নয়, সেই জন্য প্রচুর এনার্জি লাগবে, হাই এনার্জি রিকোয়ারমেন্ট, এটা বলতে পারো। এখানে খুব হাই এনার্জি রিকোয়ার দিতে হবে তোমাকে। 3d10 থেকে আরেকটা ইলেকট্রন বার করতে গেলে তোমাকে ভীষণ এনার্জি দিতে হবে, কারণ খুব স্টেবল, তাহলে হাই এনার্জি রিকোয়ারমেন্ট নিশ্চয়ই। এবার তাহলে তুমি বলবে যদি হাই এনার্জি রিকোয়ারমেন্ট হয়, তাহলে তো এই প্রসেসটা হওয়া উচিত না, এত এনার্জি কেন দেবো আমি। ফিজিবল রুম টেম্পারেচার ফিজিবল এমন প্রসেসই হয় যেই প্রসেসে তোমাকে এক্সটার্নাল কোনো এনার্জি দিতে হয় না, এনার্জি দেওয়ার পরে সেই এনার্জিটা কম্পেনসেট হয়ে যায়। তাহলে এখানে যদি এই হাই এনার্জিটা কোনোভাবে কম্পেনসেট হয়ে যেত, তাহলে এই প্রসেসটা হয়ে যেত, এবং সেটাই হয়। কোথায় হয়? অ্যাকুয়াস মিডিয়ামে, সেটা বলবো। কিরকম ভাবে হয়, যে কপার যখন +1 অক্সিডেশন স্টেটে আছে অ্যাকুয়াস মিডিয়ামে, এখান থেকে যখনই ও কপার +2 যায় অ্যাকুয়াস মিডিয়ামের, চারদিক থেকে ওকে যে ওয়াটার এসে ঘিরে ধরে, যেটাকে আমরা হাইড্রেশন বলে থাকি, যে কোনো ক্যাটায়ন যদি আমরা জলের মধ্যে দিয়ে দিই, তো জল যেহেতু একটা পোলার সলভেন্ট হওয়ার কারণে এর যে লোন পেয়ার আছে, এখান থেকে একটা হাইড্রোজেন বন্ডিং ভুল বললাম, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয় পজিটিভ আর এর লোন পেয়ারের মধ্যে। এবং এই যে হাইড্রেশনটা তৈরি হয়, এই হাইড্রেশনটা তৈরি হওয়ার ফলে কি হয়, এত ঘনভাবে এসে ওয়াটারের মলিকিউল একে ঘিরে ধরে নেয় চারদিক থেকে, যে এই চারদিক থেকে ঘেরা পড়ে যায় এরকম ভাবে, হয়েছে। তো চারদিক থেকে জল এসে ওকে ঘিরে নেয়, প্রত্যেককেই করে, প্রত্যেক ক্যাটায়নকেই করে, কিন্তু কপার 2+ কে স্পেসিফিক্যালি এত মানে ঘনভাবে, এত কাছাকাছি এসে এত বেশি ওয়াটার মলিকিউল এসে ওকে হাইড্রেট করে, যে এই হাইড্রেশন করার ফলে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা রিলিজ হয়, সেই এনার্জিটাকে, যেটাকে আমরা হাইড্রেশন এনথালপি বলে থাকি, সেটা খুবই বেশি, সেটা এতটাই বেশি যে সেটা এই হাই এনার্জি রিকোয়ারমেন্টকে ফুলফিল করার পরে কম্পেনসেটও করে দেয়। কম্পেনসেট করার ফলে কি হয়, ওভারঅল যদি তুমি প্রসেসটাতে দেখো, এনার্জি তুমি ফিরে পাও, তুমি যতই বেশি দিয়ে থাকো তার থেকেও বেশি রিলিজ হয়ে যায়, যার ফলে এই প্রসেসটা ফিজিবল হয়ে যায়। তাহলে ফিজিবিলিটি অলওয়েজ ডিপেন্ডস অন দি এন্টায়ার প্রসেস। টোটাল প্রসেস তুমি কন্টিনিউয়াস করে যাওয়ার পর, ফাইনাল প্রোডাক্টে পৌঁছানোর পর যদি এনার্জি বেরোচ্ছে, তুমি পাচ্ছ এনার্জি সিস্টেম থেকে, তাহলে অবশ্যই রুম টেম্পারেচারে সেই প্রসেসটা ফিজিবল, ΔG নেগেটিভ থার্মোডাইনামিক প্যারামিটারসে। তো ΔH হাইড্রেশন মানে এনথালপি অফ হাইড্রেশন, লিখে দিচ্ছি এখানে আমি, এনথালপি অফ হাইড্রেশন ফর Cu+2 ion in aqueous medium compensates for its extremely high ionization enthalpy. For its না করে for the extremely high ionization enthalpy of Cu+ করে দিচ্ছি, আরোই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক, তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি এটাই হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কিসের আনসার, এটা আনসার লিখে দিলাম আমি, বোর্ড এক্সাম এলেও লিখতে পারবে, বাংলায় এলে বাংলায় ট্রান্সলেট করে লিখতে পারবে। এটা কিসের আনসার, এটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে why is Cu+2 more stable in aqueous medium, মানে জলের মধ্যে দিয়ে দিলে কেন Cu2+ বেশি স্টেবল
এবং কেন কপার +2 গিয়ে এক্সিস্ট করে জলে। ঠিক, ওকে। আর একটু আগেই আমরা দেখলাম যে কপারের যে E0 ইএমএফটা, এটা এখানেই ডান, দ্যাটস অল। একটা এক্সট্রা পয়েন্ট আমি বলছি যে একটু আগে যে দেখলাম না আমরা যে E0 +2 থেকে 0 যাওয়ার সময় কপার একটা পজিটিভ হচ্ছিল, কপার মানে +2 থেকে 0 পর্যন্ত এটা পজিটিভ এর ইএমএফটা। তাহলে অবশ্যই এটা যদি উল্টে দিই, কপার থেকে কপার 2+, তাহলে এটা নেগেটিভ ভাই, কোনো ভুল নেই এখানে। এটা নেগেটিভ হলে তাহলে তুমি বলবে কি, এখানে যদি হচ্ছে কপার 2+ অ্যাকুয়াস, তাহলে এখানে এটা কেন হচ্ছিল না? কারণ এটা কপার সলিড ছিল। এখানে কপার সলিড থেকে কপার 2+ যেতে গেলে প্রথমে তোমাকে কপার সলিড থেকে কপার প্লাসে যেতে হবে। এটার প্রসেস হচ্ছে কপার থেকে প্রথমে তোমাকে কপার প্লাসে যেতে হবে। এখানে তোমার এনার্জি লাগবে ΔH1 ধরে নাও, এটা দিতে হলো তোমাকে। কপার প্লাস থেকে তোমাকে কপার 2+ যেতে হবে, ΔH2 হাই এনার্জি যেটা, সেটা দিতে হবে। এবং তারপরে অবশ্যই এর বেরোবে হাইড্রেশন এনথালপি বেরোবে, ΔH হাইড্রেশন মাইনাস হবে। এই ΔH1 ΔH2 দেওয়ার পর হাইড্রেশন এনথালপি বেরোনোর পর টোটালটা যদি তুমি সাম করে দাও তখন পজিটিভ হয়ে যায় এনার্জিটা। মানে তখন ওভারঅল এনার্জি তোমাকে দিতে হয়। মানে এই দুটো যদি তুমি যোগ করে দাও ডাইরেক্ট, তুমি যদি সলিড থেকে +1 আসতে হয়, +1 থেকে +2 যেতে হয়, তাহলে যত এনার্জি লাগবে সেটা কম্পেনসেট করতে পারে না ওর হাইড্রেশন এনথালপি। কিন্তু যদি +1 থাকে, সেখান থেকে যদি +2 যাচ্ছি, তাহলে হাইড্রেশন এনথালপি কিন্তু এটাকে এই 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 এনার্জি রিকোয়ারমেন্টটাকে কম্পেনসেট করে দেবে। যার কারণে অ্যাকুয়াস মিডিয়ামে তো +2 হয়ে যায়, কিন্তু এখানে এটা ফিজিবল হয় না। সলিড কপার সলিড থেকে কপার 2+ কিন্তু এর E0 নেগেটিভ হয়ে যায়, এবং দেয়ারফর এর ΔGও অবশ্যই পজিটিভ হয়ে যায়, কারণ নন ফিজিবল হয়ে যায় প্রসেসটা। জানো তো ΔG = -NFE, ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়েছো হয়তো বা পড়াবে। তো সেখানে তাহলে তুমি বুঝতে পারবে যে যদি ইটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে অবশ্যই এই মাইনাসটার সাথে মাল্টিপ্লাই হয়ে ΔGটা পজিটিভ হয়ে যাবে। ΔGটা পজিটিভ হয়ে গেল মানে প্রসেসটা নন ফিজিবল হয়ে গেল। সো দ্যাটস হাউ ফিজিক্যাল কেমিস্ট্রি গেটস কম্বাইন্ড উইথ ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো আজকের লেকচার এই অবধি থাক। এর পরের লেকচারে আমরা কম্পাউন্ড পড়বো, দুটো পার্টিকুলার কম্পাউন্ড K2Cr2O7, KMNO4, আর তার সাথে F ব্লক পড়বো। F ব্লকের মধ্যে বেসিক্যালি যদি কোয়েশ্চেন বলা হয় তাহলে মেনলি মুখস্থর কাজটা একটু বেশি আছে, কারণ F ব্লকের যে এলিমেন্টগুলি আছে তাদের অ্যাটলিস্ট পুরো নাম না জানলেও অ্যাটলিস্ট যে শর্ট ফর্মটা এরকম টাইপের যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটা জানতে হবে, এবং তাদের অ্যাটমিক নাম্বার এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি পড়াবো। ওই ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই যত সমস্ত কোয়েশ্চেন আছে, এবং অক্সিডেশন স্টেট, ওই ইলেকট্রনিক কনফিগারেশন আর অক্সিডেশন স্টেট একটাই টেবিলে পড়াবো। তার থেকেই যা কোয়েশ্চেন আছে ওইটুকুই করতে হবে। দ্যাট উইল বি অল অ্যাবাউট F ব্লক। আর ওই পার্টিকুলার দুটো কম্পাউন্ড KMNO4, K2Cr2O7 এর ব্যাপারে কিছুটা পড়ে নিলে তোমাদের D and F ব্লক কমপ্লিট হয়ে যাবে, যেটা আমি নেক্সট লেকচারে করবো। টিল দেন পড়তে থাকো। থ্যাংকস।